বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট তো ডেড। আপনি যদি ভালো ম্যানেজমেন্ট, আপনি যদি এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, আপনি যদি অনেস্ট ম্যানেজমেন্ট, তাহলে আপনাকে কিন্তু সেজন্য তাকে তার পে প্যাকেজ না দেয় ভালো লোক আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশটা অনেক বেশি ওভার রেগুলেট। আমার আম্মা বলছে আমি যে কষ্ট পেয়েছি, আমার ছেলে মেয়েরা যে কষ্ট পেতে, আমি চাই না যে তোমার ওয়াইফ, তোমার ছেলে মেয়েরা সেই কষ্ট নিতে করুক। তখনকার সরকারের আসলে বাণিজ্য সংক্রান্ত ভিউটা কি ছিল এবং আপনি সেখানে আসলে কতটুকু প্লে করতে পেরেছেন বা আপনি সম্পূর্ণ কাজটাকে করতে পেরেছেন কিনা যে প্ল্যান নিয়ে এসেছিলেন? সে সব কিছু করতে পেরেছে বললে এটা ভুল। অনেক কিছু করা হয়েছে, আর অনেক কিছু করা হবে, অনেক কিছু করার বাকি আছে। বাট আমি কিন্তু সেই জায়গাটাই খুব পুরো বিষয়টাকে বুলডোজ করে সিদ্ধান্ত অব্যাহত রেখেছিলাম, যেটার ফল আজকেও পাচ্ছি। তো এটা আজ পর্যন্ত চলছে, কিন্তু ভালো ভালো চলছে। ভয় ছিল দুটা, আমি কি বেরোতে পারবো, আর বেরোতে না পারলে জেলের সবচেয়ে যেটা ভয় বেশি ছিল সেটা হচ্ছে চিকিৎসা, কোনো চিকিৎসা পেলে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য বাংলাদেশ ডায়ালগের কাউন্টার ন্যারেটিভ পডকাস্টে। আজকের স্পেশাল এডিশনে আমাদের সঙ্গে আছেন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভেটারান পলিটিশিয়ান জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী। কেমন আছেন স্যার? ভালো। আপনি স্যার, ভালো? জি স্যার, ভালো আছি স্যার। স্যার, আপনার ব্যস্ত সূচির মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আর স্যার, কাউন্টার ন্যারেটিভ নিয়ে একটু বলতে চাই। আমরা গত জানুয়ারিতে আমাদের ইনিশিয়েটিভটা স্টার্ট করি। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমাদের 10টির বেশি পর্ব অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমরা এখানে চেষ্টা করছি যে বাংলাদেশের রাজনৈতিক যে আলোচনা, সেই আলোচনা পরিমণ্ডলটাতে একদম রাজনীতিবিদ, যারা থট লিডার্স আছেন, যারা ইনফ্লুয়েন্সার্স আছেন পলিটিক্যাল স্ফিয়ারে, সোশ্যাল স্ফিয়ারে, তাদের পার্সোনালাইজ স্টোরিগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার। তো সেই চিন্তাভাবনা থেকে আসলে কাউন্টার নেটিভটা শুরু করা। তো সেখানে আপনাকে আজকে পেয়েছি স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। না, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর স্পেসিফিক্যালি বলতে গেলে পডকাস্ট, আপনি যেভাবে বলেছেন যে স্টোরি টেলিং অ্যাট ইজ, আমার মনে হয় যারা পার্টিসিপেট করে তাদের জন্য ভালো, যারা শুনছে তাদের জন্য বোধহয় বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারে, এবং শোনার মধ্যে একটা আনন্দ আছে পডকাস্টের। হ্যাঁ জি স্যার, সহজভাবে আসলে সহজভাবে। আরো আমার মনে হয় যে আমরা যে মানুষটাকে আসলে অনেকদিন ধরে চিনি জানি, তাকেও হয়তো আর একটু বেশি জানা যায় পডকাস্টের থ্রু। নিউজ আইটেম একটা ব্যাপার, আর স্টোরি টেলিংটা মানুষের কাছে খুব সহজভাবে যায়, তো এনজয় করে সবাই। জি স্যার, আপনার ব্যক্তি জীবনে চলে আসি। আপনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, একজন সফল ব্যবসায়ী। আপনার প্রথম রাজনীতির সাথে জড়িত হওয়া কিভাবে, বা এটা কি ব্যবসা থেকে শুরু, বা আসলে পুরো জিনিসটা কিভাবে শুরু হয়েছে, আজকের এই জায়গাতে আসার পেছনের গল্প? না, আমার জন্ম তো রাজনৈতিক পরিবারে, জি সেটা জানি। আপনার বাবা? এবং আমার বাবা রাজনীতি করেছেন। উনি যুক্তফ্রন্টের শেরে বাংলা কেফুজুল হক সাহেবের সাথে রাজনীতি করেছেন। উনি তখন এমপি, মন্ত্রীও ছিলেন ওই আমলে। আমার জ্যাঠাও কিন্তু এমএনএ ছিলেন, মন্ত্রী ছিলেন। আচ্ছা। আমার ফুফাও কিন্তু চিটাগং সিটি কর্পোরেশনের অনেকটা কিং মেকারের মতো ছিলেন রাজনীতির মধ্যে। তাই এটা আমাদের ফ্যামিলির মধ্যে রান করে। আমার আসাটা একটু অনেক পরে অবশ্য, কারণ আমার রাজনীতিতে কোনো ইন্টারেস্ট ছিল না, সত্যি কথা। আমাদের ফ্যামিলিতে রাজনীতিতে ইন্টারেস্ট ছিল আমার বড় ভাই। আচ্ছা। আমার সবার বড় ভাই, উনি লন্ডনে সেটেল করেছেন, ওখানে বিয়ে করেছেন, যে কারণে অনেকটা বাই ডিফল্ট আমাকে রাজনীতিতে আসা, সত্যি কথা বলতে কি। যখন এরশাদের পতন হয়, তারও আগে থেকে আমি রাজনীতি করি নাই, তবে আমি তখন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলাম। তখন বাংলাদেশের অর্থনীতির উপর অনেকগুলো কথা বলেছি যেগুলো এরশাদ বিরোধী মন্তব্য ছিল আর কি। তো সেজন্য আবার জেনারেল এরশাদ আমাকে আবার ডেকেও পাঠিয়েছিল যে আমি তাদের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, তার পলিসির বিরুদ্ধে যে মন্তব্যগুলো করেছি, সেটা আমাকে ডেকে একটু রাগান্বিতও ছিল।
এবং পরবর্তীতে আমার অফিস রেড করেছে, আমাদের বাসা রেড করেছে। কিন্তু তারপরেও আমার রাজনীতিতে আসা আরও পরে, যখন এরশাদের পতনের পরে আমাকে তখন একটা ভ্যাকুয়াম বিএনপির মধ্যে অনেক নির্বাচনী মনোনয়নের বিষয়টা আসলো। সেই জায়গাটাই আমার আব্বার যে কনস্টিটিউয়েন্সি ছিল সেখান থেকে আমাদের স্থানীয় লোকজন একটা চাপ সৃষ্টি করেছে যে আমাদের পরিবার থেকে তো কেউ আসা দরকার, কারণ অনেকদিন পর আমার একটা গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে। ঠিক ওই সময় সেই চাপের পরে যেহেতু আমার বড় ভাই একটু বাইরে সেটেল করেছেন, যার আসলে রাজনীতি করার কথা ছিল, তো বিষয়টা আমার কাছে চলে আসছে আর কি। তারপরেও আমার আম্মা কিন্তু একটু এই বিষয়ে দ্বিমত ছিল আমার রাজনীতিতে আসার, এর জন্য যে আসলে রাজনীতিতেও একটা এমন কঠিন ব্যাপার যে আমার আম্মা তখন বলতো যে দেখো তোমার আব্বার রাজনীতির জন্য আমরা যেভাবে কষ্ট পেয়েছি, আসলে রাজনীতিবিদদের তো ওইভাবে পারিবারিক জীবন যাপন তো করা হয় না। আমার আম্মা বলছে আমি যে কষ্ট পেয়েছি, আমার ছেলেমেয়েরা যে কষ্ট পেয়েছে, আমি চাই না যে তোমার ওয়াইফ, তোমার ছেলেমেয়েরা সেই কষ্টের মধ্যে পড়ুক আবার। তো সেজন্য প্রথমবার আমি নির্বাচন করিনি। তো সেই জায়গায় 91-এ হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই কনস্টিটিউশন থেকে নির্বাচন করেছেন। এবং সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত উনি আমাকে ডেকে বললেন আপনি আমার চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করুন, কারণ উনি তো একসাথে 5টা সিটে নির্বাচন করছেন। তো উনি বলেছেন, ওনাকে তো সম্মান আমাদের দেখাতেই হচ্ছে, তখন আমি ওনার চিফ কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করতে গিয়ে আমি ক্যান্ডিডেট হয়ে গেছি, কারণ উনি তো একদিন বক্তৃতা দিয়ে চলে আসছেন, এরপর তো তা আমাকে তো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফল না নেওয়া পর্যন্ত আমাকেই অনেকটা ক্যান্ডিডেটের শুতে আমাকে মানে স্টেপ ইন করতে হয়েছে। ওইভাবেই তারপরে পরবর্তীতে যখন উনি ছেড়ে দিলেন 5টা সিটটা রাখতে, একটা সিট রেখেছেন, তখন ওনার জায়গায় আমাকে স্বাভাবিকভাবে, আমি তো ইতিমধ্যে কাজ করে ফেলেছেন, কাজ করে জনগণের সাথে নেতা কর্মীদের সাথে সম্পৃক্ত, সো আই ওয়াজ এ ন্যাচারাল ক্যান্ডিডেট, এবং সেইভাবেই আমি সংসদ সদস্য হই এবং রাজনীতিতে আমার ঢোকার বিষয়টা ছিল এরকমই। সো এটা অনেকটা এটা বিশেষভাবে একটা বিশেষ প্রেক্ষাপট থেকে আমার রাজনীতিতে আসা, এবং সেখান থেকে তো আজ পর্যন্ত এই আজ অবধি চলছে। স্যার, আপনি পরবর্তী সময়ে যখন 91-এর পরে যখন বিএনপি সরকার গঠন করলো 2001 সালে, তখন আপনি কমার্স মিনিস্ট্রির দায়িত্ব পেলেন। তো এখানে অবশ্যই আপনার ব্যবসায়িক যে অভিজ্ঞতা ছিল সেটা কাজে লেগেছে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রিফর্ম যেগুলো বাংলাদেশের কমার্স সেক্টরে হয়েছে সেগুলো আপনার হাত ধরে হয়েছে। তো সেই যাত্রাটাকে কি বলবেন? এটা প্র্যাগমেটিজম তো অবশ্যই ছিল আপনার জায়গা থেকে। আপনি তখনকার সরকারের আসলে বাণিজ্য সংক্রান্ত ভিউটা কি ছিল, এবং আপনি সেখানে আসলে কতটুকু রোল প্লে করতে পেরেছেন, বা আপনি সম্পূর্ণ কাজটা করতে পেরেছেন কিনা যে প্ল্যান নিয়ে এসেছিলেন? ব্যবসায়ী থেকে বড় কথা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ট্রেড লিডারশিপে ছিলাম। জি, রাজনীতিতে ছিলাম না, ট্রেড লিডারশিপে ছিলাম, ট্রেড পলিটিক্সে ছিলাম। অর্থাৎ তখন আমি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলাম। স্বাভাবিকভাবেই ব্যবসায়ের সংক্রান্ত যে পলিসিগুলোর বিষয়ে অবগত ছিলাম স্বাভাবিকভাবে, কারণ আমাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের যে পলিসি মেকিং প্রসেসের সাথে আমি তো তার আগেই জড়িত ছিলাম, যার কারণে আমার সেই জায়গাটাই এজ এ ট্রেড লিডারশিপ থেকে আমার একটা ব্যবসা বাণিজ্য অর্থনীতির উপর আমার একটা সাধারণ জ্ঞান হয়েছে, এবং সেটার প্রেক্ষাপটে যখন আমি দায়িত্ব নিলাম বাণিজ্য মন্ত্রণালয়ে, সেখানে তো অবশ্যই আমার অভিজ্ঞতাটা অনেক কাজে এসছে। তো সেই অভিজ্ঞতার আলোকেই আমি কাজ করেছিলাম। বিশেষ করে আসলে ট্রেড সেক্টরে আমাদের দেশটা অনেকটা ওভার রেগুলেটেড হয়ে গেছিল। এই কারণে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্তগুলো ব্যুরোক্রেসির এক বেড়াজালে কিছু আটকে ছিল, তারপরে কিছু দুর্নীতির কারণে আটকে ছিল,
কিছু রিফর্মের অভাবে, সংস্কারের অভাবে ব্যুরোক্রেসির একটা বড় ধরনের প্রভাব ছিল। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি যে ইজ অফ ডুইং বিজনেস যেটাকে বলা হয়, যে ব্যবসা করার জন্য এটাকে যত সহজ করে দেয়, সেখানে কিছু আমি পরিবর্তন এনেছিলাম, বড় ধরনের রিফর্ম। আর যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা বড় সম্পর্ক, ট্রেড বাণিজ্য চুক্তিগুলোর একটা বিষয় আছে, আন্তর্জাতিক বাণিজ্যের যে রীতিনীতি সেগুলোর একটা সম্পর্ক আছে। তা আমাকে ওয়ার্ল্ড ট্রেড WTOর সাথে আমাকে খুব কাছাকাছি কাজ করতে হয়েছে, এবং WTOতে কাজ করতে গিয়ে আবার আন্তর্জাতিক যে রীতিনীতি এবং আমাদের মতো উন্নয়নশীল দেশ এর যে বাজারে ঢুকার সহজভাবে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টের মাধ্যমে যে বাজারে ঢুকে সেই সুযোগটা নেওয়ার যে বিষয়গুলো ছিল, সেখানে আমি কাজ করেছি। এবং আমি সেখানে 42টি লিস্ট ডেভেলপ কান্ট্রি এদের আমি লিডারশিপ দিয়েছিলাম। এবং আমাদের মার্কেট অ্যাক্সেস, যে বাংলাদেশের পণ্যগুলোর যে বিনা শুল্কে বিভিন্ন বাজারে ঢোকার জন্য যে চেষ্টাগুলো, সেখানে আমি সেই চেষ্টাগুলো করেছি। বিভিন্ন দেশের বাজারে আমরা ঢুকতেও পেরেছি, কানাডা সহ, কানাডা, জার্মানি সহ অন্যান্য অনেকগুলো দেশে আমরা সে প্রেফারেন্সিয়াল ট্রেডের মাধ্যমে ঢুকতে পেরেছি, যার কারণে আমাদের এক্সপোর্টটা, আমাদের রপ্তানিটা অনেক বেড়ে গেছে। এবং আন্তর্জাতিকভাবে যে রীতিনীতিগুলো পরিবর্তনের WTO নেগোসিয়েশনগুলোতে আমি ভূমিকা রাখার চেষ্টা করেছি, বিশেষ করে 42টি দেশের পক্ষ থেকে আমি যখন নেতৃত্ব দিয়েছি, তো সবার পক্ষ থেকে সেই ভূমিকা রাখার চেষ্টা করেছি। এবং বাণিজ্য মন্ত্রণালয়ে সে একটা ক্যাপাসিটি বিল্ডিং করে, যাতে করে সেই জায়গাতে আমাদের নেগোসিয়েটিং স্ট্যান্ডগুলো শক্তিশালী অবস্থানে থাকে, পরিবর্তন টানার সুযোগ থাকে। গ্লোবাল ট্রেডের যে বিষয়গুলো অজানা ছিল বাণিজ্য মন্ত্রণালয়, সেটাকে শক্তিশালী করার জন্য আমরা WTO সেল করেছি আমি। তারপরে বাণিজ্য আমাদের বিভিন্ন সেক্টর, লেদার থেকে শুরু করে এগুলোকে আরও ক্ষমতায়ন করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সেল গঠন করেছি। এগুলোর মাধ্যমে কিছু পরিবর্তন হয়েছে। এবং রিফর্মের বেলায়ও এখানে যে বাণিজ্য মন্ত্রণালয় যে ব্যুরোক্রেটিক রিফর্ম কিছু করার চেষ্টা করেছি। বিশেষ করে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, যেটা গার্মেন্টসের যে রপ্তানি হয়, সেখানে যে বিদেশ থেকে কাপড়গুলো এনে আমাগুলোকে রপ্তানি করার যে একটা হিসাবের ব্যাপার আছে, সেটার উপর একটা সার্টিফিকেট ইস্যু হতো, UD সার্টিফিকেট বলে, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে। এবং সেই সার্টিফিকেট ইস্যু করতে গিয়ে সেখানে একটা দুর্নীতি হতো, মানে সার্টিফিকেট সিগনেচারের, সার্টিফিকেট ইস্যু করার ব্যাপারে একটা দুর্নীতি হতো। সেখানে টাকা পয়সার ব্যাপার ছিল, সেখানে হ্যারাসমেন্টের ব্যাপার ছিল, ডিলে এটাকে, যার কারণে অনেকের শিপমেন্ট ডিলে হতো। তো সেখানে আমাকে যখন BJME এর নেতৃবৃন্দ এসে বললো, আমাদের তো এই সমস্যাটা অনেক বছর ধরে চলছে, এখান থেকে আপনি কিছু একটা আমাদেরকে একটু সাহায্য করে এখানে কোনো পরিবর্তন আনা যায় কিনা। তো ওরা অত বড় পরিবর্তন চায় না, আমি যত বড় পরিবর্তন করেছি আর কি। ওরা ভাবছে ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট করে কোনো এটাকে ত্বরান্বিত করা যায় কিনা। তা আমি ভেবে দেখলাম আসলে EPBর মধ্যে ওখানে ভিতরে অ্যাডজাস্টমেন্ট, এটা ত্বরান্বিত করার কোনো সুযোগ, কারণ এটা চলতেই থাকবে, কোনো না কোনোভাবে চলতে থাকবে। তখন আমি তাদেরকে বললাম, আমি যদি এই দায়িত্বটা, EPB যে সার্টিফিকেটটা ইস্যু করে, এই দায়িত্বটা যদি EPBর থেকে বের করে আপনি আপনাদের অ্যাসোসিয়েশন BJME-কে দিয়ে দেয়, আপনারা কি সেলফ রেগুলেট করতে পারবেন? তোরা অতটুকু আশা করেনি আমার কাছ থেকে, ওরা তো আশা করেছিল EPBর মধ্যে একটা কিছু হবে। তোরা বললো যে আপনি আমাদেরকে দিয়ে দেখেন, আমরা চেষ্টা করতে পারি। আমি বলছি, তোমরা সেই ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবে তো? দেখেন, আমরা চেষ্টা করি। তখন আমি এটা EPBর থেকে বের করে নিয়ে আসছি, সরকারের পুরো দায়িত্ব বের করে নিয়ে BJME-কে দিয়ে দিচ্ছি, এই দায়িত্ব তোমরা পালন করো, সেলফ রেগুলেট করো, তোমরা পালন করো। তো এটা আজ পর্যন্ত চলছে, কিন্তু ভালোভাবে চলছে। এটা একটা বড় ধরনের স্টেপ। এবং এর কারণে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে আমার বিরুদ্ধে তারা অনেক
বিভিন্নভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার বিরুদ্ধে অনেক কিছু করেছে, বাট আমি কিন্তু সেই জায়গাটাই খুব পুরো বিষয়টাকে বুলডোজ করে সিদ্ধান্ত অব্যাহত রেখেছিলাম, যেটার ফল আজকেও পাচ্ছে। এই ধরনের যে সংস্কারগুলো, যে বড় ধরনের পরিবর্তনগুলো করার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়, এবং মহিলাদের আমি একটু সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের মহিলা উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার জন্য, সেখানেও আমি যে তারা বিদেশে যখন আমাদের এক্সপোর্ট ফেয়ার করতাম, তাদের যে স্যাম্পলগুলো নিয়ে যাওয়ার জন্য আমি এটা মহিলাদের ব্যাপারে ফ্রি করে দিয়েছিলাম, তাদের ফ্রেটটা ফ্রি করে দিয়েছিলাম, যাতে মহিলা উদ্যোক্তারা অন্তত এগিয়ে আসতে পারে। তো এটাও অনেক মহিলারা এগিয়ে আসছে, কারণ তাদেরকে টাকা পয়সা দিতে হচ্ছে না, ওখানে তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং অনেকগুলো গ্লোবাল আমরা সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করেছি। মিয়ানমারে তখন বন্ধ, অনেকটা ক্লোজ কান্ট্রি, ওখানেও আবার একটা আমি সাহস করে করলাম, অনেক বড় করে ওখানে করলাম। এই প্রথম একটা বন্ধ অর্থনীতিতে ঢুকে একটা ট্রেড ফেয়ার করে বাংলাদেশের প্রজেক্ট করা। তো ফ্রান্সে, বিভিন্ন দেশে এটা করা হয়েছে। আমাদের অনেক উদ্যোক্তারা সেখানে অর্ডারও পেয়েছে, ভালো করেছে। পরবর্তীতে চেষ্টা করেছি আমি, যে সব কিছু করতে পেরেছি বললে এটা ভুল হবে। অনেক কিছু করা হয়েছে, আবার অনেক কিছু করা হয়নি, অনেক কিছু করার বাকি আছে। তো সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের দেশটা অনেক বেশি ওভার রেগুলেটেড। ওভার রেগুলেটেড হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা দুর্নীতির একটা সুযোগ। আপনি যখন ওভার রেগুলেটেড থাকে, তখন যারা এটাকে না মেনে অথবা এটাকে অন্যভাবে ব্যবহার করে, তাদের জন্য সুযোগটা থাকে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড থাকে না। সাধারণ ব্যবসায়ীরা, পুরুষ মহিলা কেউ, ওই তাদের পার্টিসিপেশনটা কমে যায়, আর দুর্নীতিবাজদের একটা সুযোগ সৃষ্টি করা হয়, সেটা সরকারি কর্মকর্তা বলেন, আর দুর্নীতিবাজ ব্যবসায়ীদের জন্য একটা বড় সুযোগ সৃষ্টি করে। এই জন্য আমাদের আগামী দিনের যে প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম আমরা যেটা বলি, সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারেলাইজ করতে হবে, যাতে করে ক্ষমতা, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, তাহলে আপনি এদের ক্ষমতা কিভাবে খর্ব করবেন? তার মধ্যে ক্ষমতায় যদি না থাকে তাহলে খর্ব করার তো প্রশ্নই আসে না। আমাদের যেটা করতে হবে, এই ক্ষমতা সেখান থেকে বের করে এনে, যে এই ক্ষমতাটা আমাকে অন্য জায়গায় নিতে হবে। কারণ ক্ষমতা যত ওদের হাতে বেশি থাকবে, আমি খর্ব করতে পারবো না। আমার চিন্তা হচ্ছে, আগামী দিনে বিএনপির চিন্তা হচ্ছে যে আগামী দিনে এই ক্ষমতাগুলো, যেখানে 19টা পারমিশন লাগবে, সেটা আমি যদি 2টা পারমিশন 3টা পারমিশন নিয়ে আসি, তাদের ক্ষমতা তো এমনিতেই খর্ব হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি, আমাদের যেটা সিদ্ধান্ত হচ্ছে, আমরা অনলাইন ডিসিশন যদি দিতে পারি, ফিজিক্যাল কন্ট্যাক্টটা যদি কমিয়ে আনতে পারি, যত বেশি ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে তত দুর্নীতি থাকে। আপনি যদি ফিজিক্যাল কন্ট্যাক্টটা একেবারে মিনিমাইজ করে নিয়ে আসেন, আমরা যদি ঘরে বসে আমাদের ব্যবসায়ীরা অথবা অন্য সব কাজকর্ম অনলাইনে আমরা যদি করে ফেলতে পারি, তাহলে তো আমাকে সরকারি কর্মকর্তাদের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্টে যেতে হচ্ছে না, অনলাইনে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে করতে হবে, ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে এনে অনলাইন ডিসিশন, অনলাইনে আমাদের, সেটা সার্ভিস সেক্টর বলেন, ব্যবসা বলেন, সর্বক্ষেত্রে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে দেশের বিনিয়োগের জন্য যে কাজগুলো করতে হবে, সেখানে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। কারণ তারা যত বেশি ব্যুরোক্রেটিক প্রসেস থেকে বাইরে রাখতে পারবে, তত বেশি সুবিধা। স্যার, ডিরেগুলেশনের কথা বলতে গেলেই যে বিষয়টা আসে, যে আপনি আপনার উদাহরণ যেটা দিচ্ছিলেন আপনার মন্ত্রিত্ব থাকাকালীন সময়ে, যে যখন আপনি বিজিএমই এর জন্য এই প্রসেসটা আপনি বের করে নিয়ে আসলেন, সরকারি দপ্তর থেকে নিয়ে আপনি প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দিলেন। তো তখনও যেটা হয়েছে যে আমলাতন্ত্রের কাছ থেকে আপনি একটা বাধার শিকার হয়েছেন, এবং সামনে যে প্রসেসটার কথা বলছেন, যদি আপনি সেই সুযোগ পান বা আপনার দল যদি সেই সুযোগ পায়, সেক্ষেত্রে তারা হয়তো বা আবারও সেম বাধার সম্মুখীন হবে। এবং এটা নিয়ে আমরা আসলে অনেক কথা বলছি, যে আমলাতান্ত্রিক জটিলতা তো আমরা কোনো ক্ষেত্রেই কমাতে পারছি না, প্রশাসনের যে দৌরাত্ম্য। তো সেই জিনিসটাকে আসলে কি জাস্ট একটা প্রসেসের মাধ্যমে, যে ক্ষমতা কমানোর মাধ্যমে ক্ষমতা খর্ব করা, বা এই জিনিসটা আসলে একটাই বই? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি তো ক্ষমতা, যদি ওদের হাতে ক্ষমতা থাকে, এইটাকে আপনি চেক দেওয়া খুবই কঠিন আমাদের প্রেক্ষাপটে।
আর এটা তো আমি তো কিছু আবিষ্কার করছি না এখানে, জি। বিশ্বের বিভিন্ন দেশে এগুলো সফলভাবে হয়েছে ডিরেগুলেশনের মাধ্যমে। এমনকি ভিয়েতনামের মতো দেশ আমাদের চেয়ে এগিয়ে গেছে কি কারণে? তো সিরিয়াস ডিরেগুলেশন করেছে ওরা। আমি এই জন্য ব্যবসায়ীদের এখন ব্যবসায়ী সংগঠনগুলোকে আমি এখন বলছি, যদি আমাদের সুযোগ থাকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তাহলে আমরা কিন্তু আমি যেভাবে ইউডিটা যে এক্সপোর্ট প্রমোশন থেকে বের করে একটা ট্রেড বডিকে দিয়েছি, আরও অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া সম্ভব যদি ব্যবসায়ী সংগঠনগুলো তাদের ক্যাপাসিটি বিল্ডিং করে, তাদের মধ্যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা থাকে। আমরা কিন্তু আরও অনেকগুলো সিদ্ধান্ত বের করে নিয়ে আসতে পারবো আগামীতে। বুঝতে পারছেন? অনেকগুলো কাজ তাদের হাতে আমরা তুলে দিতে পারবো। আর এটা তো দিনের শেষে আপনি জনগণকে ক্ষমতায়ন করতে হয়। তো আপনি এই যে কেন্দ্রীভূত ক্ষমতা নিয়ে যে দুর্নীতি, যে হ্যারাসমেন্ট, যে রেড টেপিজমের মাধ্যমে শুধুমাত্র যে দুর্নীতি হচ্ছে তা তো না, আপনার ইজ অফ ডুইং ব্যবসা বাণিজ্য, এই বিনিয়োগে আমরা তো পিছিয়ে যাচ্ছি। আমাদের যারা কম্পিটিটররা তারা ইতিমধ্যে অনেকগুলো করে ফেলেছে। আমি তো একটা ভিয়েতনামের এক্সাম্পল দিলাম। ভিয়েতনাম কীভাবে এত ফাস্ট গ্রো করেছে, এবং এই যে বিনিয়োগকারীরা যখন বাইরে থেকে আসে তাদের 6 মাস যদি খালি প্রসেসিংয়ে লেগে যায়, তাদের তো এত সময় নাই, তাদের তো আরও অপশন আছে বিশ্বে। সুতরাং আমরা বলছি এটা আমরা আগামী দিনে যে বিডাতে, এই যে বিডাতেও কেন সব সরকারের লোক থাকবে, এখানে তো আমাকে একটা এইখানে তো যারা আসলে বিষয়টা বুঝে তাদেরকেই থাকতে হবে। এবং সরকারের মধ্যে যে আমরা আজকাল তো ধরেন এই সেকেন্ডম্যান বলে, সেকেন্ডম্যান মানে প্রাইভেট সেক্টরের লোকজন সরকারে কাজ করবে, সরকারের লোকজন প্রাইভেট সেক্টরে কাজ করবে। তো সুতরাং এই জায়গাটায় যদি আমরা, যেমন আমরা বলেছি যে আমরা প্রত্যেকটি বিনিয়োগকারীর জন্য, বিদেশি বিনিয়োগকারীর জন্য একটা ক্যাপ্টেন দিয়ে দেবো। এরকম ইয়াং ছেলেমেয়েরা যারা, তারা শিক্ষিত মেয়ে, তার ছেলেমেয়েরা, তাদেরকে ট্রেন করে আমরা এক একটা বিনিয়োগকারীর সাথে, এক একটা কোম্পানির সাথে ট্যাগ করে দেবো। দে উইল বি কল ক্যাপ্টেন। তারা কিন্তু এই বিনিয়োগকারীর পক্ষ থেকে সব কাজগুলো করে ফেলবে। বিনিয়োগকারীকে কোনো সরকারের কাছে যাওয়ার দরকার নেই, দৌড়াদৌড়ি পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার দৌড়াদৌড়ি করার দরকার নেই। দিস ক্যাপ্টেন এর জব হবে একটা সময়সীমার মধ্যে এই প্রজেক্টটাকে চালু করে দেওয়া। বিনিয়োগকারী করবে কি, সে তার মনিটরে চেক করবে তার প্রজেক্টটা আজকে কতটুকু হলো, কালকে কতটুকু হলো। তো সুতরাং এইখানে বিষয়গুলো আছে। আর এখানে একটা বিষয় বলতে হয়, আপনি যদি ভালো ম্যানেজমেন্ট চান, আপনি যদি এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট চান, আপনি যদি অনেস্ট ম্যানেজমেন্ট চান, তাহলে আপনাকে কিন্তু সেজন্য তাকে তার পে প্যাকেজ আপনি যদি না দেন, ভালো লোক আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন না। দিস ইজ আরেকটা প্রবলেম। সিঙ্গাপুরে আপনি জানেন যারা মন্ত্রী, যারা এক একজনের বেতন মিলিয়ন মিলিয়ন ডলার বেতন। কারণ সে যদি ওই চাকরিটা না করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে সে বছরে $5 মিলিয়ন বেতন পাবে, তো কেন সে মন্ত্রিত্ব করবে? তো ইউ হ্যাভ টু পে ওয়েল। এই জন্য আমি বলছি ওটাকে বলে রিং ফেন্সিং, অর্থাৎ যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ একটা ম্যানেজমেন্ট টিম, যাদেরকে আপনি ইউ হ্যাভ টু পে দেম ওয়েল। আপনি বিডাতে একটা সেকশন থাকবে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা শেয়ার বাজার, মানে ক্যাপিটাল মার্কেট, অত্যন্ত খারাপ অবস্থা নেমে গেছে। কারণ বাংলাদেশের বিনিয়োগটা, যে বিনিয়োগের জন্য আপনার সোর্স লাগবে, আজকে বিনিয়োগের জন্য তো আপনার ফান্ড লাগবে, কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট তো ডেড, মৃত প্রায় বললে ভুল হবে। তাহলে টাকাটা, আপনার ফান্ডটা আসবে কোত্থেকে? বিনিয়োগ, আমরা বিনিয়োগের কথা বলছি, কোত্থেকে আসবে? হাই স্ট্রিট ব্যাংক থেকে। হাই স্ট্রিট ব্যাংকের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি, তারা শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ঋণ তো দেওয়াটা তার কাজ না, কিন্তু তাদের কাজ হচ্ছে হাউস হোল্ড লোন দেওয়া, ইম্পোর্টের জন্য লোন দেওয়া, অন্য লোন দেওয়া। এরা সবাই লং টার্ম ল্যান্ডিং করেছে শর্ট টার্ম ডিপোজিট নিয়ে। সবার অবস্থা খারাপ, প্রায় কম বেশি আর কি, কিছু কিছু ব্যাংক ভালো আছে। তাহলে আপনার ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে ডেভেলপ করতে হয়, আপনি যদি ফ্রন্টিয়ার মার্কেট এখন আছে, ফ্রন্টিয়ার মার্কেট থেকে যদি আপনি ইমার্জিং মার্কেটে ঢুকতে চান, তাহলে আপনাকে তো ওই এফিসিয়েন্সি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এফিসিয়েন্সি, স্টক মার্কেট, স্টক এক্সচেঞ্জগুলোর এফিসিয়েন্সি, এইখানে যারা কাজ করবে তাদের এফিসিয়েন্সি, এইখানেও আপনাকে ওয়েল পেড যদি জব না দেন,
তার পে প্যাকেজ যদি ওই লেভেলে না হয় তা আপনি এই লোকগুলো তো পাবেন না। কিন্তু তাদেরকে এই খরচটা করে যদি আপনি পে প্যাকেজ দিয়ে ওই লেভেলের লোক নিয়ে আসেন যারা আপনাকে ডেলিভার করতে পারবে, তাদের পে প্যাকেজের পয়সা হিসাব না করে আপনি যদি তার আউটপুটটা দেখেন, ইকোনমিতে এটার ইম্প্যাক্ট দেখেন, এমপ্লয়মেন্টের যে ইম্প্যাক্ট হবে, সেটার জন্য তার পে প্যাকেজ কিছুই না। জি ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ গিভ পিনাটস ইউ গেট মাঙ্কি। সুতরাং পিনাট দিলে তো মাঙ্কি পাবেন আপনি। আপনাকে তো পে প্যাকেজ অ্যাট্রাকটিভ না করলে আপনি এইসব জায়গায় যদি একটা সরকারি কর্মচারী বসে থাকে যার কোনো অভিজ্ঞতা নেই, দিস আর অল স্পেশালাইজড এরিয়া। সুতরাং এইগুলো আপনি রিং ফেন্সিং করতে হবে অনেকগুলো জায়গায়। স্যার, সিস্টেম নিয়ে অনেক কথা হলো, পলিটিক্স নিয়েও কথা হলো, একটু ব্যক্তিগত জায়গায় যাই। আপনার স্কুলিং অ্যান্ড এভরিথিং কি চিটাগংয়ে ছিল স্যার? চিটাগং কলেজে। আপনি তখনকার দিনে সবচেয়ে বেস্ট মেমোরি কোনটা মনে করতে পারেন এখন আজকে বসে? স্কুল অ্যান্ড কলেজ লাইফ। আমাদের কলেজেরটা খুব এমন একটা স্কুল ছিল, এখানে কিন্তু আমাদের স্কুলে আমরা ক্যাডেট হিসেবে ট্রেন্ড হয়েছি। বিরাট একটা মাঠ, স্পোর্টিং ফ্যাসিলিটি সব ছিল। আমরা ক্রিকেট, ফুটবল, আপনার সব স্পোর্টিং ফ্যাসিলিটিস ছিল ওখানে। এবং আমাদের টিচারের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং বাংলা ইংরেজি দুটাতেই প্রফিশিয়েন্ট ছিল ওরা তখন টিচার। আমি এখন আজকে তো অনেক পরিবর্তন হয়ে গেছে আনফর্চুনেটলি, যদিও বা এটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, কিন্তু টিচারদের ইংলিশের প্রফিসিয়েন্সি অনেক ভালো ছিল। সুতরাং এটা আমার ছাত্রদের উপর একটা ইম্প্যাক্ট আছে। তো এই দিক থেকে আমরা অনেক ভাগ্যবান, আমি বলবো। ভালো স্কুল এবং আমাদের স্কুলের ইনটেকও কোয়ালিটি স্টুডেন্ট নেওয়া হতো মোটামুটি। চিটাগংয়ে মোরলেস এটা একটা বেস্ট স্কুল ছিল এডুকেশন ইনস্টিটিউশন হিসাবে। সেই দিক থেকে আমাদের যে সব কিছু মিলিয়ে আমাদের স্কুল শুরু হওয়ার আগে যে ড্রিল হতো, যে ড্রাম বাজি, তারপরে আমাদের ধরেন স্কুল শেষ হওয়ার পর যে ক্যাডেট কোর্সগুলো আমরা করতাম, ডিসিপ্লিন কোর্স, এগুলো করতাম। তারপরে আমাদের ক্যাম্পিংয়ে যেতাম। ক্যাম্পিং ছিল আমাদের জন্য সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। আমরা ক্যাম্প করে বাইরে যখন থাকতাম 2-3 দিন 4 দিন, সবচেয়ে ভালো লাগতো। বাড়ি থেকে তখন বেরোতে, ওই বয়সে বাড়ি থেকে দূরে থাকা, এটার একটা আনন্দ আছে, বন্ধু বান্ধব নিয়ে, ক্লাসমেটদের নিয়ে, সেটা অনেক আনন্দদায়ক ছিল আমাদের। তবে স্কুল লাইফের স্মৃতি তো অনেক অফুরন্ত স্মৃতি আমাদের। ওই বন্ধুত্ব, স্কুল লাইফের বন্ধুত্বের মতো অন্য বন্ধুত্ব হয় না। পরে যে সমস্ত বন্ধুত্ব হয় সেটা জীবনের তাগিদে অনেকের সাথে অনেকভাবে বন্ধুত্ব হয়, কিন্তু স্কুল লাইফের বন্ধুত্বে তো কোনো কিছু চাওয়া পাওয়ার কিছু নয়। সেটা রিয়েল একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে, সেটা অনেক সারা জীবনই থেকে যায়। কলেজ, ইউনিভার্সিটি? কলেজ চিটাগং গভর্নমেন্ট কলেজ। তারপর তো আমি বাইরে চলে গেলাম, বিদেশে চলে গেছি। তো বাইরের আপনাদের সময় যদিও এটা অনেক আগে ছিল, কিন্তু স্যার মানে আপনি যদি এখন মনে করেন যে কোন জিনিসটা আসলে সেখান থেকে নিয়ে এসে আজকে বাংলাদেশে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব, একটা জিনিস হলে সেটা কি হতে পারে আপনার বাইরে থাকার অভিজ্ঞতা থেকে? আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফাউন্ডেশনাল ভ্যালু দরকার। আচ্ছা, আমাদের যে ফাউন্ডেশনাল ভ্যালুটা, লেখাপড়া তো অবশ্যই দরকার, পড়াশোনা দরকার, সব কিছু দরকার, কিন্তু ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ। নীতি নৈতিকতা, চরিত্র গঠন, মরাল কম্পাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের এডুকেশন সিস্টেমে এখন অনেকটা, আমি মনে একটু দুর্বল হয়ে গেছে আমার কাছে। আমাদের সময় আমি অন্য যতটা পেয়েছি স্কুল লেভেলে, যে নীতি নৈতিকতা, মরাল ক্যারেক্টার গঠন, চরিত্র গঠন, মরাল কম্পাস, এটা বোধহয় আমি মনে করি অনেকটা কমে গেছে এখন। আমাদের এই জায়গাটা জোর দেওয়া দরকার। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা যখন ছোটোবেলা থেকে বড় হই, কিন্তু সবাইকে যদি একটা টানেলে ঢুকিয়ে দেওয়া হয়, এটা বোধহয় আমাদের একটা বড় দুর্বলতা, আরেকটা দুর্বলতা। কারণ এক একজনের সম্ভাবনা এক এক দিকে থাকে, সৃজনশীলতা ভিন্নতা থাকে। এই সুযোগটা সৃষ্টি করার জন্য এডুকেশন সিস্টেম স্কুল থেকে আমাদের এটা গড়ে তোলা উচিত। যেমন স্পোর্টিং ফেসিলিটি, কারিগরি শিক্ষা, ছোটোবেলা থেকে আপনি দেখবেন বাইরে স্কুলগুলোতে এই টেকনিক্যাল জিনিসগুলো স্কুলের থেকে শুরু হয়। তারপরে তো স্পোর্টস ফেসিলিটিসগুলো ওখান থেকে শুরু হয়। ওখান থেকে কেউ ক্রিকেটার হয়, কেউ ফুটবলার হয়, কেউ টেনিস খেলতেছে, কেউ টেবিল টেনিস,
অনেকগুলো গেমসের শুরু, মিউজিক, তারপরে ইনস্ট্রুমেন্ট বাজানো। এই যে একটা ব্যক্তির যে তার মধ্যে যে সম্ভাবনাটা, আমরা এটা ওপেন রাখা উচিত, তখন যার যার সম্ভাবনা সে বেছে নিতে পারে, ওইদিকে যেতে হবে। সবাইকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই যে একটা চিরাচরিত একটা নিয়ম হয়ে গেছে, এইখান থেকে বের এসে যার যার সম্ভাবনা। কেউ যদি মনে করে সে পুলিশম্যান হবে, ফাইন। কেউ যদি মনে করে সে প্লাম্বার হবে, ফাইন। ইলেকট্রিশিয়ান হবে, ফাইন। ডাক্তার হবে, সেটাও ভালো। আর সে যদি মনে করে সে পিএইচডি করে প্রফেসর হবে, সেটাও ভালো। রাজনীতিবিদ হতে চাইলে সেটাও ভালো। এই এই জিনিসটার মধ্যে আমাদের এডুকেশন সিস্টেম পারিবারিক মূল্যবোধের মধ্যে নিয়ে আসা উচিত। দু জায়গাতে কিন্তু এটা কার্যকর। জি স্যার, এটা ঠিকই বলেছেন স্যার। আমরা আপনার সম্বন্ধে আসলে আপনার একজন পরিবার সদস্যের কাছ থেকে শুনেছি চট্টগ্রামে যে আপনি ফুটবলের বড় ভক্ত একজন, মানে ফুটবল অনুরাগী বলা চলে। এটা কতটুকু সত্যি? না, আমি সব স্পোর্টসই ভালো লাগে। একটা কোয়ালিটি, যেখানে একটা গেম হলে ভালো লাগে। আমি যে একেবারে অনেক সময় দিয়ে স্পোর্টসের সময় কাটে তাও না। যেই সমস্ত কিছু কিছু জায়গায় কিছু কোয়ালিটি গেম আছে, ক্রিকেট হোক, ফুটবল হোক, টেনিস হোক, সেটা যে স্পোর্টসে হোক, তার মধ্যে একটা যখন একটা কোয়ালিটি গেম হয় তখন আমার কাছে ভালো লাগে, এনজয় করি আমি। আচ্ছা। সো আর আমার তো অত সময় নেই আসলে। না, এখন তো অবশ্যই একটা sports এর জন্য, ব্যস্ত সময়। আমরা প্রচুর ক্রিকেট খেলেছি ছোটবেলায়, ফুটবল খেলেছি, আচ্ছা। টেবিল টেনিস খেলেছি। আমাদের স্কুলেও এইসব সুযোগ সুবিধা। এই জন্য আমি বলছি যে ছোটবেলার থেকে মানুষের একটা একটা তার সম্ভাবনার দিকটা উন্মোচিত হওয়ার জন্য এই বিষয়গুলোকে ওপেন রাখা দরকার এবং সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। এটা আমাদের এডুকেশন সিস্টেম, ফ্যামিলি লাইফের মধ্যে থাকা উচিত। এবং যার যেখানে পটেনশিয়াল সেটাকে যাতে সে পরিপূর্ণভাবে সেটাকে ব্যবহার করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এমনিতে তো স্যার আপনার শিডিউল অনেক ব্যস্ত থাকে, অনেক দায়িত্ব পালন করতে হয়, দলীয় দায়িত্ব। এর বাইরেও আমরা যতটুকু জানি বা জেনেছি যে আপনি আপনার বেশ ফ্যামিলি ট্রেডিশনস আপনি অনেক ফলো করার চেষ্টা করেন। ফ্যামিলির সঙ্গে আপনি যখন সময় পান সেই সময়টা ফ্যামিলির সাথে কাটানোর চেষ্টা, স্পেশালি ঈদের সময়। সেই সময়টাতে আপনি নেতাকর্মীদের চেয়ে আপনার ফ্যামিলির সঙ্গে, এবং তারাও যেন তাদের ফ্যামিলির সঙ্গে সময় কাটায়, সেই বিষয়টাতে ফোকাস করার চেষ্টা করেন। এটা আমরা শুনেছি আর কি স্যার। তো এই বিষয়ে কি কিছু বলবেন কি? এই জায়গাটা খুব কঠিন। এই জন্য কঠিন, রাজনীতিতে এসে রাজনীতি আর পরিবার একটু, এই জায়গাটাই রাজনীতিবিদদের জন্য খুব একটা কঠিন সময়। আপনি কতটুকু রাজনীতির জন্য সময় দেবেন, কতটুকু পরিবারের জন্য দেবেন, বন্ধু বান্ধবের জন্য দেবেন, আপনার নিজস্ব পেশার জন্য দেবেন। এই লাইনটা ড্র করা, এই ব্যালেন্সটা ড্র করা খুবই কঠিন। কারণ রাজনীতি হচ্ছে একটি আনপ্রেডিক্টেবল বিষয়। এখানে এটা আপনি কিছু প্ল্যান করে কিছু করতে পারবেন। হয়তো আজকে ঠিক করেছি কোনো একটা বিয়েতে যাব, আমি বিয়েতে যাবো, আমার ওয়াইফ এই বিয়েতে যাওয়া আমাদের দরকার, বন্ধু বান্ধবের বলেন, আত্মীয় স্বজন বলেন, দরকার। আমার ওয়াইফ কাপড় চোপড় পরে সন্ধ্যার থেকে তৈরি হয়ে বসে আছে, 8টার সময় যাবো বিয়েতে, কিন্তু 12টা পর্যন্ত অপেক্ষা করে দেখে আমি আসতে পারি। এই যে একটা, এই জায়গাটাই যে মানে আমার ওয়াইফ যে কতবার এরকম সে তৈরি হয়েছে আর আমি আসতে পারিনি, এই বিষয়টা খুব একটা মানে ওর জন্য খুব বেশি কঠিন আমার চেয়ে, আমার ওয়াইফের জন্য। কারণ ওই বিয়েটা যাওয়াটা আমাদের দরকার ছিল এবং আমি যেতে পারিনি। আমি না যাওয়ার কারণে হয়তো ও যাবে না। তারপর যে একজন আমার স্ত্রী যখন সন্ধ্যা থেকে তৈরি হয়ে কাপড় চোপড় পরে মানসিকভাবে প্রস্তুত, তারপর যখন তাকে কাপড় চোপড় খুলে রেখে যেতে হয়, আবার যেতে তার জামাটা না হয়, এটা তো খুব একটা মানে আমার জন্য খুবই বিব্রতকর অবস্থা। ওর জন্য তো মানসিক অবস্থা খুবই খারাপ। তো এরকম অনেকবার হয়েছে। ও কোনো সময় সে হয়তো একা গিয়েছে আমাকে গিয়ে, তো আমার আছে না, সেটা তো আমার স্ত্রীরা সেটা পছন্দ করে না, তাই কেউ যেতে চায় না। তার তো হাজব্যান্ড সহ স্বামীকে নিয়ে যেতে চায়। তারপর ছেলে মেয়েদের সময় দেওয়া নিশ্চয়ই অনেক আমি দিতে পারিনি। আমার ছেলে মেয়েদের সাথে আমার যে সময়টুকু কাটানোর কথা ছিল আমি পারিনি। সেটা আমার মনে একটা তো গিল্টি ফিলিং তো থাকে স্বাভাবিকভাবে।
তারাও যে স্যাক্রিফাইস করেছে, বিশেষ করে গত 15 বছর ধরে এটাই বলতে যে কঠিন যাচ্ছিলাম জীবন যেমন আমি করেছি, যে আপনি স্যার এটা আমি স্বাভাবিক জীবনের কথা বলি। লাস্ট 15 ইয়ার্স এটা তো একটা অস্বাভাবিক জীবনযাপন। মানে আমাকে জেলে যেতে হচ্ছে, বেরোতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে, বেরোতে হচ্ছে। এবং স্যার এখানে আমি একটা ঘটনা বলতে চাই। আমার সঙ্গে এক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম সাহেবের এক কথা হচ্ছিল। তো তিনি বলছিলেন যে শেষবার যখন 5 আগস্টের আগে আপনারা যে জেলে ছিলেন, তখন আপনি মানে কথার প্রেক্ষিতে তাকে বলছিলেন যে কি অসীম, কি মনে হয় যে আমরা কি বের হতে পারবো, আর বা আমরা কি মানে এখানেই থাকতে হবে কিনা আমাদের ফর দ্য রেস্ট অফ ইট। সো এই জিনিসটা শুধু আপনার জন্য তো একটা ব্যক্তিগত ট্রমা ছিলই, এই জিনিসটা তো এর মধ্যে দিয়ে তো পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আপনার ফ্যামিলিকেও যেতে হয়েছে, এবং একবার না একাধিকবার। বাসা রেডের কথা আপনি এরশাদের সময়ের কথাও বলেছেন, এটা গত 15 বছর কন্টিনিউয়াস ছিল। আপনার বাসায় অ্যাটাক হয়েছে, তো গত 15 বছরে বাসা রেড করা, বাসায় আগুন দেয়া, লোকজন নিয়ে সব বইপত্র নিয়ে গেছে। তো বাসায় আগুন দেওয়া থেকে শুরু করে হামলা, অফিসে আগুন দিয়েছে। তো এই পুরো বিষয়টা আসলে স্যার এটা কিভাবে আসলে একটা ব্যক্তি এবং পরিবার হিসেবে এটা কিভাবে আমার জন্য যতটা কঠিন, আমার পরিবারের জন্য আরো বেশি কঠিন। এই জেলে যাওয়া তো ঠিক আছে, জেলে তো আমি জেলের ভিতরে আছি, কিন্তু আমার জেলের ভিতরে থাকার চেয়ে ওদের সাফারিং অনেক বেশি। কারণ ওরা চিন্তা করছে আমি জেলের মধ্যে কি অবস্থা আছি, আমার খাওয়া দাওয়ার কি অবস্থা, আমার ঘুমানোর ব্যবস্থা কি ওখানে, তো চোখে তো দেখতে পাচ্ছে না। তারপরে একবার জেলে যাওয়াতে বের হওয়ার পরে যে আমি যে খুব একটা ভালো ছিলাম তাও না, কারণ প্রতিনিয়ত মামলা হচ্ছে আমার বিরুদ্ধে, বোধ হয় 42টি কি 43টি মামলা হয়েছে এখন ওই সময়টুকুতে। এই দুদকের মামলা, মানে ওই পুলিশ হ্যারাসমেন্টের মামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলা, এমনকি পুলিশ খুনের মামলা। লাস্টে তো হলো আমাকে যখন নিয়ে গেল তখন কিছু না পেয়ে পুলিশ খুনের মামলা, তারপরে বিটিভিতে আগুন দেওয়ার মামলা, মানে এগুলো তো অগণিত, আমি বলে শেষ করতে পারবো। এইটার যে মানসিক যন্ত্রণা, আর প্রত্যেকবার এগুলোর জন্য আবার জেলে যায়, জেল থেকে বের হই, আবার কবে বের হবো সেটাও তো জানি না। আমি তো জেলে যাচ্ছি, জেলে ঢোকার পরে কবে যে বের হবো আমি নিজেও জানি। তো এই যে ওই জেলের সময় কাটানো, এর মধ্যে আমার পরিবারের অবস্থা, খুবই কঠিন লাইফ। আর জেলের মধ্যে আমি তো আমার মতো করে এক ধরনের ভালো থাকার চেষ্টা করেছি। আমি প্রচুর বই পড়েছি। একটা লাভ হয়েছে আমার জেলে, আমি যে আমার বই কেনার অভ্যাস সবসময়, বাইরে গেলে সারাক্ষণ বই কিনতে থাকি আর বইগুলো জমা হতে থাকে। আমি পড়ার সুযোগ পাই না, রাজনীতি করে তার বই পড়ে কোনোটা 20 পৃষ্ঠা পড়েছি, কোনোটা 30 পৃষ্ঠা করেছি, কোনোটা পড়েই নেই। তা আমি জেলখানায় যতবারই গেছি আমার একটা লাভ হয়েছে, আমি ডেলি 11-12 ঘন্টা বই পড়েছি। মানে কত বই পড়েছি হিসাব নেই আমার। আরেকটা কাজ করেছি, আমি প্রচুর এক্সারসাইজ করেছি, জাস্ট টু কিপ ফিট। আমি ফিটনেসটা আমার জন্য ইম্পর্টেন্ট জেলখানায় বেঁচে থাকার জন্য। আমার ফিজিক্যাল, মেন্টালের জন্য আমি বই পড়েছি, ফিজিক্যালের জন্য এক্সারসাইজ করেছি, এবং আমার ফ্যাকাল্টি যাতে অ্যাক্টিভ থাকে সবসময়, আমার ফিজিক্যাল কন্ডিশন যাতে ভালো থাকে, এই দুইটা কাজ আমি সবচেয়ে বেশি করেছি। আমার সাথে ফখরুল ভাইরা যখন জেলে ছিল বিভিন্ন সময়, আমি বলি আপনি কত এক্সারসাইজ করবেন? তো আমি বলছি আমার তো এক্সারসাইজ করতে হবে, আমাকে বাঁচার জন্য করতে হবে। কারণ আমার ফিজিক্যাল স্ট্রেংথ যদি চলে যায়, আমার মেন্টাল স্ট্রেংথও থাকবে না। তো এই জন্য আমি ওই দুটা কাজ করেছি, যে দুটা আমার জন্য কিছু যদি লাভবান হয়ে থাকে, এই দুটাই হয়েছে। কিন্তু যেটা ভয় ছিল দুটা, আমি কি বেরোতে পারবো, আর বেরোতে না পারলে জেলের সবচেয়ে যেটা ভয়ের বিষয় ছিল সেটা হচ্ছে চিকিৎসা। কোনো চিকিৎসা দেবে না আপনাকে। এখানে বেগম খালেদা যে চিকিৎসা দিলে বুঝতেই পারছেন, আমাদের কোনো চিকিৎসা দেবে না। আমরা কয়েকবার অনুরোধ করেছি আমরা একটু পিজিতে আসার জন্য, কিছু কিছু কেবল অ্যাডভান্সড ট্রিটমেন্টের জন্য, জীবনেও পারমিশন আসেনি। খালি বলবে জেলার বলতো স্যার পাঠাইছি, পারমিশন আসলে যেতে পারবে, পারমিশন জীবনে আসেনি। ওইটা ভয় ছিল যে আমার যদি জেলখানায় কোনো বড় ধরনের অসুস্থতা হয়ে যায়, আমি ট্রিটমেন্টের অভাবে মারা যাব, এটা ছিল একটা দুশ্চিন্তা সবসময়।
আর শেষের বার যখন জেলে গেলাম, কারণ আমাদের সামনে লোকজন মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ট্রিটমেন্টের অভাব, ট্রিটমেন্ট দিচ্ছে না, বিশেষ করে বিরোধী দলে যারা কোনো প্রশ্নই আসছে না। তা আমরা দেখছি আমাদের সামনে কিন্তু এরা মারা যাচ্ছে, তো ট্রিটমেন্ট দিচ্ছে না। আমরাও জেলারকে বলছি আপনার ট্রিটমেন্ট না দিলে তো মারা যাচ্ছে, কিন্তু ট্রিটমেন্ট দেয়নি, লোকজন মারা যাচ্ছে আমাদের চোখের সামনে। এটা একটা ভয়। আর এর আগে তো সবসময় বের কবে হবো কিনা জানি না। আর লাস্ট বার যখন এইবার ঢুকলাম, এই তখন তো পুলিশ মার্ডার কেস এইগুলো দিচ্ছে। মার্ডার কেস মানে তো আমি আর সারা জীবন বের হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি আমাকে মামলা একটা পর্যায়ে আমার ফাঁসি হয়ে যাবে, নাহলে আজীবন যাবজ্জীবন। তো এইটা মনের মধ্যে ছিল। এখন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তো আমার তো আর জেল থেকে বের হওয়া যাবে না। আমি বাকি জীবনটা কেমনে কাটাবো, এটা আমার মাথায় আসছে। এই বিষয়টা আমি চিন্তা করেছি যে আমি বাকি জীবনটা কিভাবে কাটাবো, যে আমি যদি বের হতে না পারি, এবং সম্ভাবনা বেশি পুলিশ মার্ডার কেস যেসব মামলা দিয়েছিলেন বের হওয়ার আর কোনো সুযোগ নেই। তো কাটাবো কি করে বাকি জীবন? আমার তো ডেড বডি বের হবে জেল থেকে। এই একটা জিনিস কাজ করতো। তারপর তো বললাম এক্সারসাইজ করে, বই পড়ে, কোনো মতো ডাইভার্ট করে চেষ্টা করেছি। বাট আমার ফ্যামিলির জন্য কঠিন। ওরাও তো একই চিন্তা করছে, তো আর বেরোতে পারবে না, বোধ হয় জেলেই মারা যাবে, তারপরে চিকিৎসা পাবে না, আছে না। ওদের চিন্তা আমার চেয়ে আরো বেশি। আমি তো ঠিক আছে পলিটিশিয়ান, আমার মধ্যে যাই হোক কষ্ট আমি তো নিজে অ্যাবজর্ব করার চেষ্টা করি। কিন্তু ওদের, আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে গত 10-15 বছর, ওর শরীর একদম খারাপ হয়ে গেছে। স্ট্রেস নিতে 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 একটা আছে না, একটা সময় শরীরটা গিভ আপ করে দেয়। আমার ওয়াইফ কিন্তু খুব বেশি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওর শরীরটা। আমার ছেলে ইসরাফিলের, ও এত প্রেশারে, এত স্ট্রেস নিতে, একটা সময় ওর মধ্যে আসতো যে প্যানিক অ্যাটাক বলে না, ও প্যানিক অ্যাটাক চলে আসছে ওর মধ্যে শেষের দিকে। তো ও তো কয়েকবার প্যানিক অ্যাটাক হয়েছে। তো এখন হি ইজ কাম আউট অফ ইট। এখন তো একটা অবস্থায় আছি আমরা। তো এই জীবনটা, পলিটিশিয়ান জীবনটা আসলে, আর বিশেষ করে যেখানে একটি অগণতান্ত্রিক, একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্টিক রেজিমের পলিটিক্স করা মানে খুবই কঠিন। আর এখানে একটা কথা, যারা অনেকে সারেন্ডার করে গেছে, আর আমরা যারা সারেন্ডার করি নাই, জীবনের ঝুঁকি নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গেছি, তো আমাদের জন্য আরো বেশি কঠিন ছিল। যারা সারেন্ডার করেছে তারা তো একরকম ঠিক আছে, কিন্তু আমরা তো সেটা করতে পারিনি। আমাদের জন্য আরো কঠিন ছিল। আমরা, আল্লাহর রহমত ছিল, বাট সারভাইভ তো করেছি। এখন স্টিল ফাংশনাল কাজ করে যাচ্ছি। এটা হতে, এটার জন্য আল্লাহকে আমি সবসময়, আল্লাহর কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি যে এত কিছুর পরে যে এখনো বেঁচে আছি, ফাংশনাল আছি। এটা অনেকে নাই, অনেকে মারা গেছে, আমি তো আছি। অনেকে তো মারা গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে প্যারালাইজড হয়ে শুয়ে আছে, কিন্তু আমি তো এখনো ফাংশন করছি। এই জন্য আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। স্যার, আপনার একটা ব্যক্তিগত শখের জায়গায় আসি। আমরা এখানেও দেখতে পাচ্ছি, এবং আমি বেশ কয়েক জায়গায় শুনেছিও, ইসরাফিল ভাইয়ের থেকেও শুনেছি যে আপনি একজন আর্ট এনথুজিয়াস্ট বিগ টাইম। তো এই জিনিসটা কবে থেকে আপনার মধ্যে, নাকি একদম ছোটবেলা থেকে? না, এবং আপনি পেট্রোনাইজও করেন, এটাও আমরা শুনেছি। চেষ্টা করি আমি, কারণ আমি আমাদের দেশের ইয়াং ছেলে মেয়েগুলো যে এত সুন্দর সুন্দর পেন্টিং করতেছে এখন, তাদের যে প্রতিভা দেখলে আমি অবাক হয়ে যাই। তো আমি চেষ্টা করি এই আর্টগুলো আমি বেশি কিনতে। আমি যে খুব বেশি দামি আর্ট কিনি তা না, যে আমাদের ইয়াং ছেলে মেয়েদের যে আর্টগুলো করতেছে ওদেরকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করি। আর কালিদাসের বইও দেখেছি। হ্যাঁ, এই যে একটা এক্সাম্পল দিই, আমাদের একজন আর্টিস্ট আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের, চাকমা ছেলে। তো ও একদিন আমার কাছে আসছে অন্য একটি কাজে। তা আমাকে বলেছে আমি কিন্তু পেন্টিং করি। তাই? ঠিক আছে, তুমি নিয়ে এসো তোমার পেন্টিংগুলো। তো দেখলাম অপূর্ব, মানে পার্বত্য অঞ্চলের পাহাড়ি মানুষগুলোর জীবনযাপনের উপর তার যে প্রতিফলন, তার যে প্রতিচ্ছবি সে তুলে ধরেছে, তার পেন্টিং অপূর্ব। তা আমি তাকে বললাম, তোমার এটার দাম কত? দুইটার দাম। তো বললাম, স্যার 5,000 করে 10,000।
অবাক হয়ে গেলাম, এত কম, এরকম একটা পেন্টিং, অপূর্ব পেন্টিং। তাই আমি বললাম, আমি তাকে 10,000 করে দিলাম। আমি তোকে এক্সপ্লয়েট করাটা আমার কাছে বিবেকে লাগছে, এত ভালো পেন্টিং আমি এত কম দামে নিজের কাছে তা ও চলে গেছে। পরে আমার এক বন্ধু আছে, ওকে বললাম, ও কিন্তু এগুলো স্পন্সর করে। আচ্ছা, আমি বললাম যে এরকম আমরা একটা এক্সিবিশন করবো, তোর কাছে আমি পাঠাচ্ছি, তুই একটু দেখ। তো ও দেখে তো বলছে, আরে তো অদ্ভুত পেন্টিং করেছে, মানে পাহাড়ি মানুষের জীবনযাপনের বিউটিফুল। তা আমরা এক্সিবিশন করলাম, ওর ছবিটা আমি সব ডিপ্লোমেট থেকে যারা আর্ট অ্যাপ্রিসিয়েশন করে আর কি, জি। সব লোকগুলো দাম দিলাম। একটা ভেবে দেখো তো কত করে বিক্রি হয়েছে এক একটা পেন্টিং। ওই পেন্টিংগুলো probably it's a 5 digits something around যেগুলো 5 আমি digits. 5,000 টাকা সে আমাকে অফার করেছে, 50,000 থেকে 1,00,000 টাকা বিক্রি হয়েছে। এই যে এটাকে মনিটাইজ করা, এটাকে মার্কেটিং করা, ব্র্যান্ডিং করা, আমি দেখছি যে এর মাধ্যমে আমাদের অনেক প্রচুর নতুন প্রজন্মের যে প্রতিভাগুলো আছে, আমরা যদি এদেরকে খালি মনিটাইজ করি, এদেরকে ইনপুট সাপোর্ট দিই, এদেরকে যদি আমি ডিজাইনিং সাপোর্ট দিই, এদেরকে যদি আমি ব্র্যান্ডিং সাপোর্ট দিই, এদেরকে আমি যদি মার্কেট প্ল্যাটফর্মটা দিতে পারি, আলিবাবা, ইবে, অ্যামাজন, এই অ্যাক্সেসগুলো আমি দিতে পারি, সব সাপোর্ট দিয়ে, গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে, এটা একটা বড় ইকোনমি। এবং আমাদের নতুন প্রজন্মের এদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, এদের জীবনযাত্রার মান পরিবর্তন। স্যার, আপনি বেশ কয়েক জায়গায় কথা বলেছেন নিজেই যে পারফর্মিং আর্টকে আপনি আসলে মেইন স্ট্রিমে নিয়ে আসতে চান। তো মানে এইটা যতটুকু ইম্পর্টেন্ট, মানে আমি এখন হয় কি যে আমাদের জেনারেশন বা আমাদের থেকে ছোট যারা আছে তারা মনে করে যে আপনারা আসলে আমাদের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে বা নতুন চিন্তাভাবনার সাথে কানেক্টেড না, কিন্তু আপনি আসলে এই জিনিসটা চিন্তা করতে পারছেন, যেটা আমরা আমাদের অনেক কম্পারেটিভলি ইয়াং অ্যাসপায়ারিং পলিটিশিয়ানস আসলে এইভাবে চিন্তাটা করতে পারেনি। সো আপনি যদি এইটাতে আরেকটু লাইট ফেলতেন যে আসলে আপনি কিভাবে আসলে পারফর্মিং আর্টকে মেইন স্ট্রিম করতে চাচ্ছেন। এটা দুটো বিষয় আছে। এটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের ইকোনমি বলতে এতদিন যে অর্থনীতির কথা আমরা বলেছি, অর্থনীতি মানে ওরা মনে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ, অর্থনীতি মানে আপনি ফ্যাক্টরি করবেন, বাট রিয়েল অর্থনীতি কিন্তু সুযোগ আপনি যদি দেশের উন্নয়নের অংশীদার যদি জনগণকে করতে চায়, তাহলে যেই বিগত দিনে যে অর্থনীতি যেভাবে পরিচালিত হয়েছে সেভাবে করা যাবে না। আমাদের নতুন প্রজন্মের যে প্রতিভা আছে, একে আমি বলছি গ্রামে গঞ্জের কথা, শহরের কথা বলছি না। যেমন আমি এক্সাম্পল দিই, আমাদের যারা কারুশিল্পী আছে, যারা আর্টিজেন্স আছে, হ্যাঁ, এই লোকগুলো কিন্তু গ্রামে গঞ্জে এই বংশ পরম্পরায় কিন্তু এই যে একটা পটারি করছে, কিংবা শীতল পাটি করছে, কিংবা অনেকগুলো প্রোডাক্ট, হাতের কাজ, হ্যাঁ, হাতের কাজ করে যাচ্ছে, কিন্তু এদের জীবনযাত্রার মানে কোনো উন্নয়ন হয়নি। কিন্তু এখানে কিন্তু কোনো এমপ্লয়মেন্ট বাড়েনি, বরঞ্চ এই পরিবারগুলো থেকে ছেলে মেয়েগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা যেটা চিন্তা করছি, এদের কাছে যদি আমি সরকারের একটা বাজেটের একটা বড় অংশ যদি আমি এখানে বিনিয়োগ করি, অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, আমি যদি তাদেরকে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট একটু করতে পারি, তাদেরকে যদি ইনপুট, তাদের যে কাঁচামালটা সাপোর্ট দিতে পারি, তাদেরকে আমি ঋণের সুবিধা দিতে পারি, তাদেরকে আমি একটু ডিজাইনিং সাপোর্ট দিতে পারি। একটা ডিজাইনিংয়ের কারণে একটা প্রোডাক্টের 50 টাকার জিনিস 500 টাকা হয়েছে। আমি তাকে যদি ডিজাইনিং সাপোর্ট দিতে পারি, তাকে একটু ব্র্যান্ডিং করার সুযোগ দিতে পারি, তাকে প্ল্যাটফর্ম, যেটা বললাম আলিবাবা, ইবে, অ্যামাজনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তাকে যদি আমি ওই স্কিলটা দিতে পারি, সে ঘরে বসে তার ইনকাম 10 গুণ 20 গুণ বেড়ে যাবে, তার জীবনযাত্রার মান পরিবর্তন হবে, সে আরও লোক এমপ্লয় করতে পারবে, লোকগুলো গ্রাম থেকে শহরে আসার দরকার হবে না। ওই যে থাইল্যান্ডে আমরা যেটা দেখেছি, 1 ভিলেজ 1 প্রোডাক্ট, বাড়িতে বসে গ্রামে গঞ্জে অ্যামাজনে বিক্রি করতেছে, ওর বাড়িতে বসে অ্যামাজনে বিক্রি করতেছে, কোথাও যাচ্ছে না, সে কোনো পোর্টেও যাচ্ছে না, কিছু যাচ্ছে না, তার ওখানে প্যাকেজিং হয়ে রেডি হয়ে পিক আপ করে নিয়ে যাচ্ছে, ওই যে এইসব সার্ভিস যারা ডেলিভার করে নিয়ে যাচ্ছে। এবং এই লোকগুলো কমপ্লিটলি আমরা যদি ওইভাবে করতে পারি, আমি যেমন ইয়েতে আইটি রিলেটেড বিজনেসের কথা বলি, আমাদের দেশে যে ছেলে মেয়েরা এখন 2 লক্ষের কাছাকাছি, আমার মনে বেশি হবে, এই যে
ইয়ে করে ফ্রিল্যান্সিং করতেছে। তো এইটাকে আমি তো মনিটাইজ করতে পারি নাই, আমি ওদেরকে মেন স্ট্রিমে আনতে পারি নাই। অল উই হ্যাভ টু ডু জাস্ট প্রপার ইনফ্রাস্ট্রাকচার দাও, তাদের পেমেন্ট গেটওয়ে পলিসিটা, পেমেন্ট গেটওয়ে, প্যাপেল এবং আরও একটা দুটা যদি আমি পেমেন্ট গেটওয়েটা ওপেন করে দিই তার ট্রানজ্যাকশনের জন্য, তাকে যদি আমি একটা রোবাস্ট ইন্টারনেটের মাধ্যমে, পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তাকে যদি এই সাপোর্টটা দিতে পারি এবং লিবারালাইজ করে দিই, টাকা আসবে যাবে। ও টাকা তো কামাচ্ছে, আমি তো কামাই নি, বাংলাদেশ গভর্নমেন্ট কামাই নি। একটা ছেলে অথবা মেয়ে সে তার নিজের মেধার মাধ্যমে ফ্রিল্যান্সিং এর মধ্যে ওর টাকা ও ইজিলি আসবে, এটা কেন বন্ধ থাকে? তা আমরা এগুলো ইজি করে দেব যাতে করে এই লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আইটি রিলেটেড বিজনেসে ঢুকতে পারে। আমরা চাই বাংলাদেশে প্রতিটি এলাকায় কল সেন্টার হোক, ডেটা সেন্টার হোক, চ্যাট সেন্টার হোক। তাহলে চিন্তা করুন কী ধরনের এমপ্লয়মেন্ট। আমরা 1 কোটি লোকের চাকরির কথা বলছি 18 মাসে বিএনপির পক্ষ থেকে। এমপ্লয়মেন্টটা কোথেকে আসবে? বক্তৃতা দিলে তো এমপ্লয়মেন্ট আসবে না। এই যে আমি বলছি কুটির শিল্পে, আমি যদি এটা ডেলিভার করতে পারি, এটাও আমরা চিন্তা করছি, তাহলে এটা গভর্নমেন্ট তো বড় বড় কথা বলে আসলে ডেলিভার তো করতে পারে না। সোর্স ফান্ড, তাহলে আমরা ডেলিভার কীভাবে আমরা চিন্তা করছি। তাই ডেলিভার করব, আমরা গভর্নমেন্টের অতটুকু আউটরিচ নাই, তাহলে আমি কীভাবে ডেলিভার করবো? তো আমরা ওয়ার্কআউট করলাম প্রাইভেট সেক্টরের একটা ইনভলভমেন্ট থাকবে, এনজিওদের একটা ইনভলভমেন্ট তো ডেলিভারির জন্য, কারণ তাদের একটা আউটরিচ আছে এনজিও, একদম রুট লেভেলে আছে। সো আমরা পার্টনারশিপ করবো প্রাইভেট সেক্টর এনজিওর সাথে ফর ডেলিভারি। ইতিমধ্যে আমরা এনজিওদের সাথে 8-10টা মিটিং করে ফেলেছি, ফিজিক্যাল মিটিং করেছি ওদের সাথে পার্টনারশিপে, এবং এনজিওরা অবাক হয়ে যাচ্ছে যে খসরু ভাই, আমরা জীবনে কোনোদিন বাংলাদেশের কোনো গভর্নমেন্ট আমাদের সাথে পার্টনারশিপে আসে নাই, আপনি কি বলছেন এগুলো? ওদের আমার পার্টির পলিসি, উইল গো ফর পার্টনারশিপ উইথ ইউ। পার্টনারশিপের 2টা লাভ আছে, ডেলিভারি, আউটরিচ, একটা হচ্ছে গভর্নমেন্ট অফিসাররা যে দুর্নীতি হয় ডেলিভারিতে, এখানে হবে না, কারণ এখানে তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, এনজিওস, একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে, এবং ডেলিভারিটা ইজি হবে। সেটা আমি ইনপুট বলি, ডিজাইনিং সাপোর্ট বলি, ব্র্যান্ডিং সাপোর্ট বলি, এই ডেলিভারিটা আমি করতে পারবো। সুতরাং আমাদের প্রতিটি মানুষকে যদি আমি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশীদার করতে না পারি, এই অর্থনীতিতে তো কোনো অর্থ হয় না। সারা জীবন একটি গোষ্ঠী পৃষ্ঠপোষকতার মাধ্যমে বড়লোক হবে, আর উন্নয়নের কথা বলবো, গ্রোথের কথা বলবো, কিন্তু প্রবৃদ্ধির বেনিফিট জনগণের কাছে যাবে না, এটা তো হতে পারে না। এই অর্থনৈতিক মডেল তো আমরা চাই না। সুতরাং আমাদের তারেক রহমান সাহেবের সাথে উনি চাচ্ছেন অর্থনীতির প্রবৃদ্ধির বেনিফিট যদি জনগণের কাছে না যায়, আমি ওই প্রবৃদ্ধির কথা বলে তো লাভ নেই। ইয়াং জেনারেশন যারা উঠে আসছে তাদের যদি আমি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, কলেজ স্কুল থেকে শিক্ষার মাধ্যমে আমি যদি তাদের জন্য চাকরির জন্য উপযুক্ত করতে না পারি, তাহলে আমাদের তো ওই অর্থনীতিতে কোনো লাভ নাই, আমাকে সেটা করতে হবে। রিসার্চের বেলায় ধরেন সারা বিশ্বে কিন্তু ইউনিভার্সিটিগুলোর সাথে ইন্ডাস্ট্রির একটা ইন্টারেকশন আছে রিসার্চের মাধ্যমে। আপনি সিলিকন ভ্যালিতে যান, ওখানে ইউনিভার্সিটির সাথে সিলিকন ভ্যালির একটা কন্টিনিউয়াস ইন্টারেকশন চলতেছে ইনোভেশনের জন্য, রিসার্চের জন্য। আমরা তো কোনোদিন ইউনিভার্সিটিগুলোকে ইনভলভ করিনি, আমাদের এই জায়গাটা যেতে হবে। তো গভর্নমেন্ট অ্যালোন ক্যানট ডু দিস থিং। এখানে পার্টনারশিপগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির পার্টনারশিপ, গভর্নমেন্টের সাথে প্রাইভেট সেক্টর, এনজিওর যে পার্টনারশিপ, এই বিষয়গুলো আমরা কোনোদিন অর্থনৈতিক চিন্তা করিনি। আমরা এখন উই হ্যাভ ডিসাইডেড যে ডেলিভার করতে হলে আমরা এই পার্টনারশিপটা, আমরা স্বাস্থ্যসেবাও আমি পারবো না ডেলিভার করতে। আমরা যেখানে বলছি আমরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা জনগণের সবাইকে দেব, এবং মুখে বলা তো খুব সহজ, ডেলিভার করা সহজ। এই জন্য আমরা প্রাইভেট সেক্টরের সাথে অনেকগুলো মিটিং করেছি, তাদের যে ক্যাপাসিটিগুলো পড়ে আছে ওগুলো আমরা ব্যবহার করব, আমাদের যে ক্যাপাসিটি সরকারের থাকবে যেটা, এটা তারা ব্যবহার করবে। এখানে গভর্নমেন্ট এখানে ইনফ্রাস্ট্রাকচারগুলো পড়ে আছে, যেমন প্রত্যেকটি ডিস্ট্রিক্টে স্কিল সেন্টার আছে, কিন্তু কোনোটাই ব্যবহার হচ্ছে না। তাহলে আমরা নতুন কোনো বিল্ডিং করবো না, আমরা কিন্তু এই স্কিল সেন্টারগুলোকে পুরোপুরি ব্যবহার করবো, সাপোর্ট দিয়ে ব্যবহার করবো, যাতে মানুষ তার এলাকায় থেকে সে স্কিল ডেভেলপমেন্টটা করতে পারে। সে দেশে চাকরি করুক, বিদেশে করুক,
আর বিদেশে করলে তো তার আয় তো 3 গুণ 4 গুণ বাড়বে। জি আমাদের লোকজন হচ্ছে আনস্কিল লোকজন। এটা তো আমাদের রেমিটেন্স যদি আজকে 25 বিলিয়ন হয়, আমি যদি স্কিল করতে পারি 50 বিলিয়ন 60 বিলিয়নে চলে যাবে, 100 বিলিয়নে চলে যাবে, দেশের চেহারা বদলে যাবে। ট্যাক্স জিডিপি রেশিও কেন হবে? আপনি যদি মানুষের জীবনযাত্রার মান না করেন, ট্যাক্সটা দেবে কে? তা আমাকে এই বিষয়গুলোকে, নতুন অর্থনৈতিক যে চিন্তা, আমাকে সেই দিকে যেতে হবে। ওই পুরনো ধাঁচে অর্থনীতি পরিচালিত হলে দেশের মানুষের কোনো লাভ হবে না। একটা গোষ্ঠী যে সবসময় যারা লাভবান হচ্ছে তাদের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে থাকবে। তা আমরা সেই ওইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। স্যার, আপনি বিএনপি হয়ে অনেক দিন পর্যন্ত ফরেন অ্যাফেয়ার্সের বিষয়াদি সামলিয়েছেন এবং আপনি বেশ কয়েক জায়গায় একটা কথা বলেছেন যে আপনাদের বা বিএনপির ফরেন পলিসি হবে যে ওয়ান অফ মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড নন ইন্টারফারেন্স স্ট্র্যাটেজিক অটোনমি। সরি, আই মিস দ্যাট পার্ট। তো আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে অনেকদিন পর্যন্ত বাংলাদেশ একটা ফরেন পলিসি ডক্ট্রিনে আসলে বিশ্বাস করেছে। আমি আসলে এটাতে খুব একটা বিশ্বাসী না, তারপরেও বাংলাদেশ আসলে এটা ফলো করেছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এটা তো আসলে স্যার প্র্যাকটিক্যাল। হ্যাঁ, সরি টু সে, ইট ডাজন্ট মিন এনিথিং। আপনার obviously কথার কথা বলে ফেললাম আর কি। জি স্যার, এটার অর্থ খুব কিছু নাই। আপনি কি স্যার এটাকে ছোট করে একটু ব্যাখ্যা করবেন যে আসলে ফরেন পলিসিটা কিরকম হতে পারে যদি বিএনপি সুযোগ পায় সরকার গঠন করার? না, ফরেন পলিসি ফার্স্ট অফ অল আমার দেশের স্বার্থ হতে হবে, এক নম্বর কথা। এর জন্য আমি বলছি প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্কের ভিত্তিটা হবে পরস্পর সম্মানবোধ, মিউচুয়াল রেসপেক্ট, পরস্পর স্বার্থ সংরক্ষা, মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। আমাদের দেশের কার্যক্রমে, আমাদের দেশ পরিচালনায়, আমাদের সিদ্ধান্তে নেওয়ার বেলায় কারো কোনো হস্তক্ষেপ করা চলবে না। হ্যাঁ, স্ট্র্যাটেজিক অটোনমি। আমার ভূতাত্ত্বিক বিশ্বের যে আমার যে সিদ্ধান্ত আমরা নিতে যাব, সেটা আমার অটোনমি, মানে আমার নিজের, আমরা সেটা কারো নির্দেশে, কারো আদেশে, কারো মুখাপেক্ষি হয়ে সেই গ্লোবাল স্ট্র্যাটেজিক অটোনমিটা আমরা মেনটেন করব। অর্থাৎ আমার ভূ রাজনৈতিক, ভূতাত্ত্বিক যেটাই বলি, যে কৌশলটা হবে সেটা আমার দেশের ইন্টারেস্ট, আমার জনগণের ইন্টারেস্ট হবে, কারণ নির্দেশে হবে না। এই চারটা হচ্ছে মূল ভিত্তির উপর আমরা আমাদের ফরেন পলিসি বিল্ড আপ করব, এবং সেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, অন্যের স্বার্থের জন্য। সুতরাং এই জায়গাটা আমরা যদি থাকতে পারি, যেই সময় আমরা কোনো দেশ সেন্ট্রিক তো কোনো ফরেন পলিসি হতে পারে না, কোনো কান্ট্রি সেন্ট্রিক কোনো ফরেন পলিসি হতে পারে, যেটা আমরা বিগত দিনে দেখেছি আনফর্চুনেটলি। তো আমাদের তো উই আর মাল্টিল্যাটারাল পলিসি, উই আর ওপেন টু অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, উই আর গোয়িং টু বি ওপেন ট্রেডিং পোস্ট, ওপেন 24/7 ফর বিজনেস, সোজা কথা, অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা হয় এখন তো আসলে সবকিছু খুব একটা না। আমি খুব একটা সোশ্যাল মিডিয়ার লোক না, কিন্তু সত্যি কথা বলি কি, এই মডার্ন যুগে যে সবাই কিন্তু এটার সাথে খুব ক্লোজলি জড়িত। আমি না বললে তো ভুল হবে, মানে ইটস নট দ্যাট আমি ডাইরেক্টলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি না, বাট আমাকে তো জানতে হয় সোশ্যাল মিডিয়াতে কে কী বলছে, কিছুটা তো যেটা আমার ইন্টারেস্টের সাথে জড়িত এগুলোতে জানতে হয়, বাট আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি না, কোয়াইট অনেস্টলি। আর সময়ও পাই না, আমি চাইলেও তো পারবো না। আমি সকাল থেকে উঠে ঘুমানো পর্যন্ত আমার তো কোনো টাইম হয় না যে সোশ্যাল মিডিয়া যতটুকু জানি সেটা আমার অফিস থেকে আমি বলি কি কি আজকে কে কি বললো, আমাদের ইন্টারেস্টের পক্ষে বিপক্ষে কিছু আছে কিনা, ওইটাকে হয়তো আমরা চেষ্টা করি একটা রেসপন্স দেওয়ার জন্য। আর ওই রেসপন্সটা আমি সবসময় মনে করি একটা রেসপন্সিবল রেসপন্স হতে হবে। এটা কাউকে ওইভাবে মানে কারো মানে কেউ যদি একটা এমন কোনো মন্তব্য করে যেটার রিয়াকশান যদি আমাকে দিতে গিয়ে আমাকে আবার সেই জায়গায় নেমে যেতে হয়, আমি সেখানে রেসপন্স করি। যেমন ওবায়দুল কাদের অনেক সময় আমার নামে অনেক কিছু বলেছে না, সেটা অনেক কিছু বলেছে, আমাকে সাংবাদিকরা সবসময় ধরতো, উনি তো এটা বলেছেন। তার মধ্যে দেখেন, আমি যদি ওনার কথাটার উত্তর দিতে যাই তাহলে আমাকে ওই লেভেলে নামতে হবে। আমি দুঃখিত, আমি তো সেই নামতেও পারবো না, আমি উত্তরও দিতে পারবো, সোজা কথা, আমার পক্ষে সম্ভব।
ওইটা আমি চেষ্টা করি এখনও মেনটেন করার জন্য। আমি রেসপন্সিবল যদি কোনো রেসপন্স করতে পারে আমি করি, না পারলে আমি বলি যে আমার পক্ষে সম্ভব এটা রেসপন্স করা। আর আমাকে তো সব কথার উত্তর দেওয়ার দরকার নেই, সবাইকেই সব কথার উত্তর দিতে হবে এমন কোনো কম্পালসারি কিছু তো নাই। আমরা পাশে ইসরাফিল ভাইকে দেখতে পাচ্ছি, আছেন। ইসরাফিল ভাই, প্লিজ জয়েন আস ফর আ মোমেন্ট। থ্যাংক ইউ ভাই। তো স্যারের সঙ্গে বেশ কিছু বিষয় আলাপ করছিলাম, এর মধ্যে আসলে ফ্যামিলি বিষয়টাও এসছে, স্পেশালি গত 15 বছরে যখন স্যারকে বেশ কয়েকবার আসলে জেলে যেতে হয়েছে, তখন বিষয়গুলো আপনার জন্য কঠিন ছিল। স্যার বলছিলেন যে আপনার মায়ের জন্য তো স্পেশালি বিষয়টা অনেক কঠিন ছিল, কিন্তু এটা আপনার পর্যন্ত এসেছে এবং বেশ কিছু বিষয়। তো আসলে ওই ভিতরে যাচ্ছি না যে আসলে কিভাবে এটা ডিল করেছেন না করেছেন, বাট মানে আপনি ইন জেনারেল মানে হাউ ইজ দি ফাদার সান রিলেশনশিপ, হাউ উড ইউ ডিফাইন দিস অ্যান্ড হিম বিং দিস বিগ পলিটিশিয়ান রিপ্রেজেন্টিং এ বিগ পার্টি? বিগ পলিটিশিয়ান হিসেবে তো কখনো দেখা হয় নাই। আমার বয়স যখন 10, বাই দ্যাট টাইম হি ওয়াজ অলরেডি ইন পলিটিক্স। সো সময় আমরা খুব বেশি পাই নাই। সো অল্প সময় পেতাম, বাট ওয়াজ কোয়ালিটি টাইম, উড ডিসকাস অনেক বিষয় নিয়ে। অ্যান্ড আমার ফ্যামিলি ইজ পলিটিক্যাল, ভেরি পলিটিক্যাল। আমার দাদা ওয়াজ অলসো পলিটিশিয়ান। আমাদের বাসায় মূল আলোচনা হচ্ছে রাজনীতি নিয়ে। সো নট জাস্ট হিম। সো আমার জীবনে আমার প্রথম 10 বছর কিন্তু আমি চিটাগংয়ে ছিলাম। সো আই গ্রু আপ ইন এ জয়েন্ট ফ্যামিলি। সো আমার চাচারা ছিলেন, চাচিরা ছিলেন, আত্মীয় স্বজন যারা, অ্যান্ড উই অলওয়েজ হ্যাভ ডিসকাশন অ্যাবাউট পলিটিক্স। সো আমি এতটুকু বলতে পারি যে ছোটোবেলায় আই ওয়াজ পলিটিক্যালি ভেরি অ্যাওয়্যার, আপডেটেড থাকতাম কী হচ্ছে না হচ্ছে। ওনার সাথে পলিটিক্যাল ডিসকাশন না হলে ফ্যামিলির মধ্যে হতো প্রায়। সো অ্যান্ড আমাদের উই লাভ ফুড। সো আমাদের বাসায় খাওয়া দাওয়া যখন হতো তখন সেন্টার ডিসকাশন ওয়াজ অলওয়েজ পলিটিক্স নিয়েই, রাজনীতি নিয়ে আলাপ হতো, কন্টেম্পোরারি কী হচ্ছে না হচ্ছে। মানে আমার প্রথম যখন রাজনীতি বোঝা শুরু করে তখন তো বেসিক্যালি 90s, আর্লি মানে ইনফ্যাক্ট 1990, তখন এরশাদ পতনের আন্দোলন চলছে। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কি বলবো ইনফ্লুয়েন্স ইনটু পলিটিক্স। তখন পত্রিকা পড়তাম, সো নিউজ আপডেট পেতাম, বাসায় পলিটিক্স আলাপ হচ্ছে, তখন তো খুব এক্সাইটিং টাইমস, এরশাদ বিরুদ্ধে আন্দোলন চলছে। সো তো আই মাস্ট সে যে আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্টে এরকম ছিল। হি কেম ইনটু পলিটিক্স ইন 1991। এর আগে হি ওয়াজ ইন ট্রেড লিডারশিপ। তো তখনও বিজি থাকতেন। সো যখন রাজনীতিতে আসেন হি বিকেম মোর বিজি, ওয়াজ বিজনেস, ট্রেড লিডারশিপ অ্যান্ড পলিটিক্স। সো সময় আরও কম পেতাম। বাট ইন জেনারেল রিলেশনশিপ ইজ কি বলবো ভেরি ফ্রেন্ডলি, বাট উই ডিসকাস এখন নট জাস্ট পলিটিক্স, উই ডিসকাস এভরিথিং, গ্লোবাল পলিটিক্স, ট্রেড, ইকোনমি, ফাইন্যান্স, ফরেন পলিসি সবই আলাপ হয়। অ্যান্ড আমাদের অনেক ব্রেন স্টর্মিং হয় আমরা যখন সময় পাই। এখন আমারও স্কেডিউল is quite hectic. ওনার স্কেডিউল quite hectic. So to be honest, last কয়েক বছর আমাদের দেখাও হয় না। But when we meet, we discuss about, we catch up on each other's lives, discuss করি কি হচ্ছে না হচ্ছে, share ideas, we do brainstorming, we get into arguments as well. বেশিরভাগ ক্ষেত্রে আর্গুমেন্টস হয় বিভিন্ন ইস্যুতে, অনেক ক্ষেত্রে দ্বিমত থাকে, স্পেশালি পলিসি লেভেলে যখন আমরা কথাবার্তা বলি, he has some of his ideas, I have some of my ideas, আলাপ হয়, ডিসকাশন হয়, কিন্তু দ্বিমতও হয়, আর্গুমেন্টও হয়। হ্যাঁ, বাট দেন উই কাম আপ উইথ নিউ আইডিয়াস, আমরা কথা বলি, অ্যান্ড আই গেট সাম আইডিয়াস। ওনার তো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে যেটা আমার নাই। হ্যাঁ আছে, বাট অবভিয়াসলি নট মাচ অ্যাজ হিম। সো আমি ওখান থেকে শেখার চেষ্টা করি, অ্যান্ড আই হোপ কিছু ফ্রেশ পার্সপেক্টিভ আমি ওনাকে দিতে পারি অ্যাজ ওয়েল, যেটা হয়তো উনি টেক্স অন বোর্ড অ্যাজ ওয়েল। সো আওয়ার মানে ফ্রেন্ডশিপ ইজ ভেরি কর্ডিয়াল, ভেরি ওপেন। হ্যাঁ, আমরা মনে হয় সব কিছু আলাপ করতে পারি। বাট হি অবভিয়াসলি নাও like spending a lot more time with his grandchildren than me, and তাদেরকে আরো বেশি পায়। হ্যাঁ, যেহেতু আমরা একসাথেই থাকি, আমি অনেক ক্ষেত্রে ট্রাভেল করি, চিটং ঢাকা করতে থাকি, অ্যান্ড আই হ্যাভ মিটিংস এভরিথিং। উনিও বিজি থাকেন, বাট আমার থেকে বেশি ওনার সময় এখন ওনার গ্র্যান্ডচিল্ড্রেনের সাথে কাটে বেশি সময়। স্যার, হাউ ডু ইউ ডিসক্রাইব, আপনাকে তো ডিসক্রাইব করলেন, উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনাদের সম্পর্কটা কি, আপনি এটাকে কিভাবে ডিসক্রাইব করেন? ওই যে বললো লাভ এন্ড অ্যাফেকশন travels downward. তখন ওদের চেয়ে আমার কাছে আমার গ্র্যান্ডচিলড্রেন মোর ইম্পর্টেন্ট। ফেয়ার ইনাফ মনে হয়, অনেক ইম্পর্টেন্ট, কারণ এখন ওদের নিয়ে তো আমার চিন্তা করতে হয় না। এখন আমার গ্র্যান্ডচিলড্রেন আর মাই লাইফ লাইন অনেকটা। আমার যত ওয়ারি, ভালোবাসা, চিন্তা সব ওদেরকে নিয়ে আমি চিন্তা করি বেশি আর কি। ওদের তো লাইফ তো ওরা লিড করতেছে, ওরা ওদের তখন
they are mature young men, and his wife is also working. So they have their own life, and আমার কিছু করার তো নাই এখন। আর আমি একটা জিনিস আমাদের ফ্যামিলিতে আমরা বিশ্বাস করি, আমি অন্তত আমার ছেলে মেয়ে কে কি করবে এটা পিওরলি তাদের ইন্টারেস্ট এবং তাদের ইচ্ছা। আই নেভার টেল মাই চিলড্রেন হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। কারণ আমি বিশ্বাস করি যে জীবনে যা করতে চাই হি মাস্ট এনজয় ডুইং ইট, আদারওয়াইজ ডোন্ট ডু ইট। এটা যত প্রফিটেবলই হোক, যত বড়ই হোক, যত ক্ষমতাবান হোক, ইফ ইউ ডোন্ট এনজয় ডুইং সামথিং ডোন্ট ডু ইট। তা আমি ওদেরকে কোনোদিন কিছুই বলি নাই, ওরা ওর পথে চলেছে, আমার মেয়ের পথে চলছে। তো সুতরাং দিস ইজ দ্য লাইফ, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে। রিলেশনশিপ ভালো রাখার জন্য এটা আর বেশি একটা ভালো যে ইন্টারফিয়ার করার কোনো দরকার নেই। দে আর অল ম্যাচিওর, বাট দেন উই ডিসকাস, অফকোর্স। ইটস নট দ্যাট আমরা ও কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমরা তো ডিসকাস করি ফ্যামিলির মধ্যে, শেয়ার করি এক্সপেরিয়েন্স, ভালো মন্দ সবকিছু শেয়ার করা। কন্ট্রারি টু পপুলার বিলিভ, আমাকে কিন্তু কখনো রাজনীতিতে আসতে বলা হয়নি, মাই চয়েস। অনেকে মনে করেন যে আমার মানে রাজনীতিতে আসাটাই স্বাভাবিক ছিল, ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। আমি কিন্তু মানে ইভেন রিসেন্টলি আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে 2014-15 সাল থেকে, জাস্ট আউট অফ মাই ওন ইন্টারেস্ট আমি এলাকায় যেতাম। আমার কিন্তু কোনো বলা হয় না তুমি পলিটিক্স করো, ইউ টেক ইন্টারেস্ট ইন পলিটিক্স। আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিলাম, কিছু লেখালেখি করতাম, সো নেভার থট যে পলিটিক্সে যাবো। সো আমাকে বলা হয় নাই, আমার পরিবার থেকেও কেউ আমাকে কখনো বলে নাই যে তুমি পলিটিক্সে যাও। আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে দায়বদ্ধতা থেকে আমার পলিটিক্সে আসা উচিত। সো হ্যাঁ, মানে যেটা হয় কি, মানে ভেরি ওপেন, মানে আমরা উই আর ফ্রি টু চুজ আওয়ার ওন পাথ অ্যাজ লং এজ দ্য পাথ ইজ অনেস্ট অ্যান্ড স্ট্রেট। এটা আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, যাই করো মানে সততার সাথে করবা অ্যান্ড টেক দ্য স্ট্রেট পাথ। আর কোনো শর্টকাট নাই, যা আর্ন করবো কষ্ট করে আর্ন করতে হবে। সো এতদূর পর্যন্ত যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো, দেন ইউ ডু ইট। ওকে, সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ বেসিক প্রিন্সিপল। আমার দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে আমার ছেলে মেয়েকে আমি সবসময় বলেছি ছোটবেলা থেকে, ইউ মাস্ট বি ফুললি এডুকেটেড। এডুকেশনে কোনো কম্প্রোমাইজ, and education is not certificate or কি বলে degree based না। Education is a continuous thing, and you have to keep up with this. এটা একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে ইউ মাস্ট বি এ গুড হিউম্যান বিং। তুমি সারা বিশ্বের যত বড় মানুষ হোক, আমার কাছে কোনো দাম নেই আনলেস ইউ আর গুড হিউম্যান বিং। এই দুটাই কন্ডিশন আমার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে আমরা বলেছি, এই দুইটা কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে। বাকিটা ইজ ইওর লাইফ, তুমি কি করতে চাও করতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। লাস্ট কোয়েশ্চেন, আপনারা দুইজনই যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত এবং দুইজনই যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে স্যার আপনি কথা বলছিলেন আপনার একটা প্রশ্নের উত্তরে, ইয়াং অ্যাসপায়ারিং পলিটিশিয়ানস, বিজনেসম্যান অর এনি আদার প্রফেশন, আপনি আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এইটা নিয়ে কি সাজেশন দিতে চান? এটা দিয়ে আমরা শেষ করবো আজকে। টাইম অ্যালোকেশন তো লাইফে আমাদের জন্য না, সকলের জন্য। আমার মনে হয় যারা টাইমের ইউটিলাইজেশন করতে পারবে প্রপারলি, মানুষের জীবনে তো টাইমের একটা সীমিত সময় আছে। আপনি যতক্ষণ ঘুমান তার বাইরে যে সময়টা, এটা অ্যালোকেশন ইজ সো ইম্পর্টেন্ট। সো আপনাকে ওই ব্যালেন্সটা প্রপারলি রাখতে হবে। অ্যাজ আই সেড, ইউ হ্যাভ টু স্পেন্ড, ফার্স্ট অফ অল এডুকেশন ইজ অ্যান অনগোয়িং থিং। আমি মনে করি এভরিবডি শুড দিনের অন্তত 1-2 ঘন্টা আপনাকে পড়াশোনার মধ্যে থাকা উচিত। সেটা আপনি সকালে পড়েন, রাত্রে করেন, আর্লি মর্নিংয়ে করেন, ইন বিটুইন ডিউরিং দ্য ডে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার ফ্যাকাল্টি যদি প্রপারলি কাজ না করে, আপনি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ হিউম্যান বিং আপনি যেটাই করেন আপনার কিন্তু আমি মনে করি একটা ফুলফিলমেন্ট থাকে না লাইফে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস ইজ অলসো ইম্পর্টেন্ট। এটার জন্য আমি মনে করি ফিজিক্যাল ফিটনেস, আমি জেলখানায় যে এক্সারসাইজটা করতাম 3 বেলা, যে আর কিছু না, যে আমার ফিটনেস না থাকলে তো আমার কিছুই নেই। এটা আমরা সুযোগ পেলে মির্জা ফখরুল স্যারকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, ফখরুল ভাই বলবে যে আমি কোনো হাসতো আমাকে দেখবো, কত এক্সারসাইজ করবেন আপনি? আমি বলছি আমাকে তো আই হ্যাভ টু রিমেইন ফিট, আমার কোনো অপশন নাই। জেলখানায় আমি মেন্টাল স্ট্রেস আছে, whether I like it or not। আর তারপরে আমার জেল থেকে বের হবো কি তাও জানি না। অন্তত ফিটনেসটা থাকলে, মেন্টাল ফ্যাকাল্টি যদি এই দুটা ঠিক থাকে, so I can survive, you know। এই জন্য টাইম অ্যালোকেশন ফর এভরিবডি ইজ ভেরি ইম্পর্টেন্ট।
আমি কতটুকু সময় পড়াশোনা করব, কতটুকু সময় আমার প্রফেশন, রাজনীতি যে যাই করি, ব্যবসা বাণিজ্য যে যাই করেন, এবং একটা কম সময় হলো একটু রিক্রিয়েশনের দরকার মানুষের জীবনে, যেটা অবশ্য আমি বলছি সত্য কথা, বাট আমাদের পক্ষে পাওয়া খুবই কঠিন। বাট যদি কোনো সময় পাওয়া যায়, আমরা একটু গান শুনি। গান শোনাটা আমার একটা শখ আছে। আমি যদি কারো বাসায় রাত্রে 12টার সময় যদি বলো কি একটা গানের অনুষ্ঠান হচ্ছে, আমি চেষ্টা করি রাত্রে 12টার সময় গিয়ে অন্তত 2-4টা গান শুনতে। এটা আমার একটা সাংঘাতিক শখ, গান শোনা। নট বড় অডিটোরিয়াম ওগুলোর মধ্যে না, ঘরোয়া পরিবেশে গান আর কি। হ্যাঁ, কেউ গান গাইলো, আমরা সবাই মাটিতে বসলাম সবাই। এটার মধ্যে একটা আনওয়াইন্ডিংটা যা আছে, ব্রেনেরও তো একটা রেস্ট দিতে হবে, শরীর মনেরও তো একটা খুব খিদা আছে। আমি সবসময় বলি ইউ হ্যাভ টু ফিড ইউর সোল, আমার আত্মাকে তো ফিড করতে হয়, তাই না? তো এই জন্য কিছুটা এন্টারটেনমেন্ট থাকা দরকার। গান শুনে যে যেটা এনজয় করে আর কি লাইফে, এটা খুব প্রয়োজন আর কি। তো এটা আমাদের খুব বেশি হয়ে ওঠে না, বাট whenever আমার একটা অপরচুনিটি, আমি চেষ্টা করি এই জায়গাটায় এই কিছুটা সময় কাটাতে। In short, আপনি বলবেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স। জি, বিকজ মানে দ্য টাইপ অফ লাইফ ইউ আর লিডিং নাও, বা স্যার যেরকমটা করেছেন এখনো করছেন, এই লাইফটা তো উনি অনেক বছর ধরে লিড করছেন, উনি অভ্যস্ত হয়ে গেছেন। আই এম স্টিল কোপিং উইথ ইট, মানে অ্যান্ড আই মাস্ট সে আই এম স্টিল স্ট্রাগলিং, বাট আই এম গেটিং ইউজ টু ইট। যেটা হয় যে পরিবারকে সময় দেওয়া যায় না, অ্যান্ড আই হ্যাভ আ ভেরি ইয়াং ফ্যামিলি। আমার ছেলে ইজ 3.5, আমার মেয়ের বয়স 12। সো আমি আবার ঢাকা চিটাগং প্রচুর করি, কনস্টিটিউশনের সময় দিই। সো দেয়ার আর টাইমস আমি হাফ দ্য মান্থ তাদেরকে দেখি না। সো দ্যাট টেক্স ইটস টোল। যখন আসি কিছু সময় দেওয়ার চেষ্টা করি। আর আমি ছোটোবেলার কথাও চিন্তা করি, যখন ওনাকে সেভাবে পেতাম না। সো ডু আই ওয়ান্ট মাই চিলড্রেন টু হ্যাভ দ্যাট সেম কাইন্ড অফ লাইফ? পসিবলি নট, বাট তাও সময় আমি নিজেও দিতে পারছি না। বাট যত সময় দিই কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড দ্যাটস মাই আনওয়াইন্ডিং। যখন বাসায় আসি, ওদের সাথে থাকি, খেলি, কিছু কথা বলি, দ্যাটস আনওয়াইন্ডিং এজ ওয়েল। আমি যেহেতু ব্যবসাও দেখি, পলিটিক্সও করি, সো ব্যালেন্স তো খুব ডিফিকাল্ট। যেটা করার চেষ্টা করি হচ্ছে গিয়ে সকাল থেকে একটা প্ল্যানিং মাথায় থাকে। সবসময় প্ল্যান কাজ করে না, ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে প্ল্যান উল্টো পাল্টা হয়ে যায়, বাট আমি প্ল্যানটা স্টিক করার চেষ্টা করি। আর চেষ্টা করি ইন বিটুইন একটু গ্যাপের মধ্যে রিল্যাক্স ফর এ বিট অ্যান্ড পড়ার চেষ্টা করি। বিকজ আই টেক ইন্টারেস্ট ইন ডিফারেন্ট সাবজেক্টস, ফরেন পলিসি নিয়ে একটু পড়ি, ট্রেড নিয়ে পড়ি, ট্রাই টু ক্যাচ আপ অন গ্লোবাল নিউজ পড়ে ওই সময়টা আমি একটু রিল্যাক্স করি। বাট মানে ওই পারফেক্ট ব্যালেন্সটা পাওয়া সম্ভব না, মানে আমরা বলতে পারি যে একটা ব্যালেন্স, বাট যত কাছাকাছি যাওয়া যায়। মাঝে মাঝে স্পোর্টস দেখি, খেলা টেলা থাকলে। আমার বিগ ফ্যান অফ লিভারপুল ফুটবল ক্লাব। সো আমার যখন বিগ আনওয়াইন্ডিং, যখন খেলা থাকে, হারছে কিছু করার নেই, বাট উই ওয়ান লাস্ট ইয়ার, নট ব্যাড, ঠিক আছে। সো টেক ইট উইথ আপস অ্যান্ড ডাউনস, যেটা আছে লাইক লাইফ। সো এইগুলো করার চেষ্টা করি, বাট যেটা হয় কি আপনার স্ট্রেস লেভেল থাকেই, অ্যান্ড স্ট্রেস লেভেল থাকলে ইউর হেলথ উইল গেট এফেক্টেড। সো যেটা হয় আমি চেষ্টা করি সময় থাকলে ট্রাই টু গো ডু সাম ওয়ার্কআউট, যেটা এখন খুব একটা হয়ে ওঠে না। সো এগুলাই করার চেষ্টা করি, বাট এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক একটা বেসিক প্ল্যান নিয়ে আগানো বেটার, অ্যান্ড অলসো সেট ইউর প্রায়োরিটিস। আমি কোন কোন কাজগুলোকে একটু ফোকাস করে করতে চাচ্ছি, কারণ আপনি সব কাজ একই ফোকাস দিয়ে করতে পারবেন। হ্যাঁ, সো প্রায়োরিটাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট এজ ওয়েল। সো এভাবে করি, কিন্তু যেটা হয় মানে সবচেয়ে বেশি সাফার করে কিন্তু ফ্যামিলি লাইফটা। সব কিছু প্রায়োরিটি পায়, ইভেনচুয়ালি ফ্যামিলি লাইফটাই সাফার করে। সো এইটাকে একটা ব্যালেন্স করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো চেষ্টা করছি, হোপফুলি যত সময় যাবে আইল গেট বেটার অ্যাট ইট, এই আর কি। Life, you should, one thing for sure, everybody should structure their life. এটা খুব ইম্পর্টেন্ট। You have to structure your life. Open-ended কিছু নাই লাইফে। You have to structure it. আপনি কোথায় যেতে চান, একটা শেষ কথা আমি বলি সবাইকে, you must go for the big picture. তো এই ছোটখাটো বিষয় নিয়ে কোনোদিনও বকডাউন হয়ে যায় না। দিস ইজ ফর মাই ইয়াং ফ্রেন্ডস। কোনো ছোটখাটো বিষয় আমি আমার ছেলে মেয়ে আমাকে প্রায় বলেন, ডোন্ট গেট বকডাউন। আমি যখন লাইফে অনেক প্রবলেম থাকবে, অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, ডোন্ট গেট বকডাউন, গো ফর দ্য বিগ পিকচার। Irrespective of everything, just move towards the big picture, and this is where your goal, and that's ওখানে যাবে। এগুলো তো বকডাউন হলে দেন লাইফ ইজ ওই যেখানে বকডাউন হবে ওখানেই থেকে যাবে লাইফ। এই জন্য আমি অলওয়েজ ওদেরকে বলি ডোন্ট গেট বকডাউন।
গো ফর বিগ পিকচার, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তোমার এইম কি, ওদিকে যেতে থাকো। এগুলো চলবে লাইফে, প্রবলেম থাকবে, ছোটোখাটো ইস্যুস থাকবে, ফ্যামিলি প্রবলেম থাকবে, সোশ্যাল প্রবলেম থাকবে, পলিটিক্যাল প্রবলেম থাকবে, বাট try and tackle them, but don't get bogged down. Just go for big picture. This is for everybody. এটা আমি ফিল করি। You structure your life and move towards the big picture. স্যার ইসরাফিল ভাই আমাদের প্রোগ্রামে আগেও এসেছেন, তিনি আমাদের মানে এই ফরম্যাটেই এসেছেন, এটা এক্সক্লুসিভ ছিল না, বাট তিনি আর ডক্টর জায়েদ ভাই এসেছিলেন। আমাদেরকে কনক্লুডিং মেসেজ একটা দিয়ে যেতে আমরা সব আমাদের গেস্টদেরকে আমরা অনুরোধ জানাই যে আমাদের জন্য একটা মেসেজ রেখে যেতে। আপনার কাছে যে অনুরোধটা থাকছে যে আমাদের কাউন্টার ন্যারেটিভের জন্য বা বাংলাদেশ ডায়ালগ প্ল্যাটফর্মের জন্য আপনি যদি কোনো মেসেজ রেখে যেতে চান। না, সিম্পল, দিস ইজ, আমি তো শুরুতে বললাম আমার ফেভারিট প্রোগ্রাম হচ্ছে পডকাস্ট রাইট নাও। আমি কিন্তু যতটুকু সময় পাই, যদি ক্রিয়েশনের একটা অংশ গান বললাম তো, আর একটা অংশ হচ্ছে আমি চেষ্টা করি কিছু কিছু আমার ফেভারিট পডকাস্ট আছে এগুলো শুনি, অ্যান্ড ইট ইজ অলসো রিক্রিয়েশন, অ্যান্ড ইট ইজ অলসো আমার কগনিটিভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য, আমার ফ্যাকাল্টির জন্য। আই ফাইন্ড ভেরি ভেরি স্টিমুলেটিং। অন্যান্য প্রোগ্রাম তো অন্যরকম হয়, বাট পডকাস্টে হয় কি খুব একটা রিল্যাক্সড ওয়েতে এনজয় করা যায় পডকাস্টে। খুব বেশি একেবারে কনসেন্ট্রেট করার প্রয়োজন নেই। পডকাস্ট ইজ লাইক এ, যেটা আমরা করলাম। সো বাট এটা তো অনেক মেসেজ, অনেক মানে স্টোরি টেল। এই জন্য আমি পডকাস্ট, কিপ ইট আপ, ডুইং এ গুড জব। এবং পডকাস্টের কোয়ালিটি কিভাবে বাড়াতে হয় যারা করবে তারা নিজেরাই বুঝে, করতে 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 নিজেরাই বুঝে যে এটা ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এবং এটা তো একার ব্যাপার না, ইনপুট, এই যে একটা টিম আছে এখানে, the whole team একটা input থাকে এখানে। সুতরাং podcast is something very interesting, very good thing, and congratulations for doing it. It's a good job. Keep it up. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনার সময় দিয়েছেন অনেকক্ষণ। আপনি যদিও শুরুতে বলছিলেন 30-40 মিনিট আমরা শেষ করতে পারি কিনা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। অনেক ধন্যবাদ স্যার, আমরা শেষ করছি আজকে, বিদায় নিচ্ছে আপনার থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই ফিরবো। আল্লাহ হাফিজ।